বেশিরভাগ মানুষের কাছে ফেব্রুয়ারির ২৯ তারিখ সাধারণ আরেকটা দিন, কিন্তু আমার কাছে সেটা একটা উৎসবের মতো। বছরের বাড়তি এই দিনটা আমার জীবনে অতিরিক্ত ৬০ মিনিট নিয়ে আসে। খুশিতে লাফাতে ইচ্ছে করছে। আসলে ৫৮ মিনিট। আজ ৩টা ২-এ ঘুম ভেঙেছে আমার। উঠে বসলাম বিছানায়। বেসমেন্টে আমি একা। অন্তত প্রথমে সেরকমই মনে হয়েছিল। ল্যাসি রাতে কোন এক সময় কম্বলের নিচে এসে ঢুকেছিল। আমার দু পায়ের মাঝখানে ওর উপস্থিতি টের পাচ্ছি। বেশি ঠান্ডা লাগলে এমনটাই করেও। কম্বলটা উঠালাম। হে, ল্যাসি না এটা, চেস্টার। ছোট্ট কুকুরটার দিকে তাকিয়ে থাকলাম। ওর ওজন বড়জোর ৮ কেজির মতো হবে। একদম চুপচাপ শুয়ে আছে, বুক ওঠানামা করছে না নিঃশ্বাসের তালে তালে। ১ সেকেন্ড কেটে গেল, ২, ৩, ৪। নড়ে উঠল ও। এখনও বেঁচে আছে আপাতত। কম্বলটা সরিয়ে নেমে গেলাম বিছানা থেকে। চেস্টারকে বিছানার মাঝখানে শুইয়ে দিয়ে ওপরতলায় চলে আসলাম। লিভিং রুমের সোফায় ঘুমাচ্ছেন বাবা। মার্ডক সোফার পাশে হেলান দিয়ে শুয়ে আছে। বাবার হাত ওর পিঠে। ল্যাসি আর আর্চি কোথায়? হলওয়ে বরাবর গিয়ে প্রথম বেডরুমটায় উকি দিলাম। ইনগ্রিডের বাবা মা আর বোন ঘুমাচ্ছেন এখানে। মাস্টার বেডরুমে বনি, ইসাবেল আর জর্জকে পেলাম। বিছানার অর্ধেকটা জুড়ে শুয়ে আছেন বনি, আর বাকি অর্ধেকে ইসাবেল আর জর্জ। আর্চিকেও দেখলাম। ইসাবেলের হাতের মাঝে গুটলি পাকিয়ে শুয়ে আছে। চুপচাপ কিছুক্ষণের ঘুমিয়ে থাকা উপভোগ করলাম। ছোট্ট বুকটা নিঃশ্বাসে তালে তালে উঠছে আর নামছে। ১ মিনিট পর ইসাবেলের হাতের উপর থেকে সাবধানে ওকে তুলে নিলাম। কি খবর বাচ্চা? ফিসফিসিয়ে জিজ্ঞেস করলাম ওর কানে। আমাকে থাবা মারার চেষ্টা করলো ও। ছোট্ট গোফটা তিরতির করে কাঁপছে। আঙুল দিয়ে ওর পেটে হাত বুলিয়ে দিয়ে আয়েশ করে চোখ বন্ধ করে ফেললো আজ আর্চি। খুশি বিড়াল ছানা। চল, তোর বাপকে খুঁজে বের করি। এই বলে বেরিয়ে আসলাম ঘর থেকে। ৩ নম্বর বেডরুমে উকি দিলাম। আমার আগেই ভাবা উচিত ছিল। ইনগ্রিডের ৩ ব্রাইডসমেড, শার্লট, মেগান আর রেবেকা শুয়ে আছে এই ঘরে। আর ল্যাসি শুয়ে আছে রেবেকা আর মেগানের বুকের ওপর। তোর বাপ একটা বদ, আর্চির কানে কানে বলে সাবধানে বেরিয়ে গেলাম। মিনিস্টার রবার্ট বাদে আর সবাই এখনও আছেন এখানেই। তার বাসা এখান থেকে ১ মাইল দূরে। বোধহয় হেঁটেই চলে গেছেন। আর্চিকে নিয়ে সামনে জানালার কাছে গিয়ে বাইরে উকি দিলাম। রাস্তাগুলো পরিষ্কার করা হয়েছে, তবে তাড়াহুড়ার কারণে স্নো ব্লোয়ারগুলো সব বরফ রাস্তার দুপাশে চাপিয়ে রেখেছে কোনো মতে। এতে সেখানে পার্ক করে রাখা গাড়িগুলো সব অতিরিক্ত বরফের নিচে চাপা পড়ে গেছে। বরফের বিশাল চূড়ার মতো দেখাচ্ছে। সেরকমই একটা চূড়ার পেছনে আমার শৈশবের বাসভবন দেখতে পাচ্ছি। পুলিশের ক্রাইম সিন টেপ দিয়ে ঘেরা এখনও। রাস্তার ওপর ফেয়ারফক্স কাউন্টি পুলিশ ডিপার্টমেন্টের কতগুলো গাড়ি পার্ক করা আছে। ফেয়ারফক্স পুলিশ ডিপার্টমেন্টকে এই কেসে কাজ করতে দেয়া হচ্ছে দেখে একটু অবাকই হলাম। মনে হয় এফবিআই পাহারা দেওয়ার কাজের জন্য তাদের থাকতে দিয়েছে। কিছু না করার চেয়ে এটা অন্তত ভালো। কেসের অগ্রগতি সম্পর্কে জানতে হলে ইনগ্রিডকে ফোন দিতে হবে। ও নিশ্চয়ই এখনই তদন্তের সাথে জড়িয়ে গেছে। প্যান্টের পকেটে হাত দিয়ে ফোন না পেয়ে মনে পড়লো ওটা ইনগ্রিড নিয়ে গেছে। বনির ল্যান্ডফোনটা খুঁজে বের করতে ১ মিনিট সময় লাগলো। আমার নিজের নম্বরেই কল দিলাম, কিন্তু সরাসরি ভয়েস মেইলে চলে গেল কলটা। আমার নিজের গলা শুনতে পেলাম ওপাশ থেকে, রেকর্ড করে রাখা মেসেজ। আমার সাথে যোগাযোগ করার আর কোনো উপায় নেই ওর, ইমেল ছাড়া। আর ইমেল দেখতে হলে ল্যাপটপটা লাগবে। গতকাল তাড়াহুড়োর মধ্যে ওটা নেওয়ার কথা মাথায় আসেনি। ভাবলাম একবার দৌড়ে গিয়ে বাবার বাসা থেকে বের করে নিয়ে আসি, কিন্তু পরক্ষণেই বাদ দিয়ে দিলাম সে চিন্তা। কাল দেখা যাবে। তাছাড়া বনির এখানেও নিশ্চয়ই কম্পিউটার আছে। তার আগে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিতে হবে আমার। বাথরুমে গিয়ে চাপমুক্ত হলাম আগে। এরপর হাত মুখ ধুতে গিয়ে দেখি আঙুলগুলোয় কালো কালির দাগ। আমার হাতের ছাপ নেওয়া হয়েছে ঘুমন্ত অবস্থাতেই। সেটা নিশ্চয়ই জরুরি ছিল তদন্তের জন্য। আমার হাতের ছাপ না নিলে ঘটনাস্থল থেকে পাওয়া হাতের ছাপগুলোর সাথে মেলাতে পারত না। তবুও ঘুমন্ত অবস্থাতেই করা হয়েছে দেখে একটু কেমন জানি লাগলো। এরপরেই আমার চোখে পড়লো ওটা। হাতের উল্টো পিঠে একটা ছোট হৃদয় আঁকা। নিশ্চয়ই আমার হাতের ছাপ নেবার পুরোটা সময় এখানে ছিল ইনগ্রিড। হয়তো ও নিজের হাতেই করেছে কাজটা। হাসি হাসি হয়ে উঠল আমার মুখ। ও আমার স্ত্রী, এটা ভাবতেই ভালো লাগছে। দ্রুত হাত থেকে কালি উঠিয়ে ফেললাম। এরপর একটা ভেজা তোয়ালি দিয়ে পুরো শরীর মুছে নিলাম। বনের মাস্টার বাথরুমে ঢুকে মাউথওয়াশ মুখে কুলি করলাম কয়েকবার। এতক্ষণে একটু মানুষ মানুষ মনে হচ্ছে নিজেকে। রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুললাম ভেতরে কী আছে দেখার জন্য। একটা কাচের বক্সের গায়ে গোলাপি রঙের টেপ সাটা আছে, যেখানে লেখা
হেনরির খাবার কেউ ছোবে না। বনি ইসাবেলের সাহায্য নিয়ে এক বাক্স ভর্তি পাস্তা রান্না করে রেখেছে আমার জন্য। ওটা মাইক্রোওয়েভে গরম করতে দিয়ে একটা কলা আর 2 গ্লাস পানি খেয়ে নিলাম। এরপরে বক্সটা নিয়ে বনি যে ঘরে কম্পিউটারটা রাখেন সেখানে চলে আসলাম। 3:09 বাজছে। ঘরে ঢুকে দেখি ডেস্কের উপর একটা ল্যাপটপ রাখা। আমার ইমেল অ্যাকাউন্টে লগ ইন করে ইনগ্রিডের পক্ষ থেকে কোনো নতুন মেইল দেখলাম না। এরপর খবরের পোর্টালগুলোতে ঢু মারলাম। ঝড় বয়ে যাচ্ছে এখানে। একমাত্র 9/11-এর ঘটনার সাথে তুলনা করা যেতে পারে একে। প্রেসিডেন্ট সুলিভান অপহৃত, দেশ জুড়ে আলোচনার ঝড়। সিক্রেট সার্ভিস বলে কিছু আছে দেশে, শতাধিক গ্রেফতার। এখনও সংবাদ মাধ্যমের কাছে তেমন কোনো খবর নেই। রেড, ক্যাপ্টেন মার্শাল, বিলি কিংবা আমার বিয়ের অনুষ্ঠান নিয়ে কোথাও কিছু লেখা দেখলাম না। আমার ধারণা আমি বাদে বিয়েতে উপস্থিত অন্য সবাইকে FBI-এর কঠোর জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি দেবার সময় FBI-এর লোকজন সবসময় জাতীয় নিরাপত্তা, জাতির বৃহত্তর স্বার্থ এ ধরনের শব্দ ব্যবহার করে থাকে। এছাড়া বাইরের কারো কাছে যেন কোনো তথ্য না যায় সেদিকে দৃষ্টি রাখে কঠোরভাবে। যাই হোক, তুষারঝড়টার ব্যাপারে একটা প্রতিবেদন পড়লাম। ওয়াশিংটনে এ যাবৎকালের সবচেয়ে বড় ঝড় এটা, পুরো আমেরিকার দ্বিতীয় বৃহত্তম। ডিসির সব রাস্তা 3 ফিট তুষারে ঢেকে গেছে। অ্যানান্ডেলে 40 ইঞ্চি আর মানাসাসে প্রায় 49। আবহাওয়াবিদরা ধারণা করেছিলেন বড়জোর 3 থেকে 5 ইঞ্চি তুষার জমবে, সেজন্য কারোরই তেমন কোনো প্রস্তুতি ছিল না। শনিবার মধ্যরাত থেকে শুরু হয়ে অবিরতভাবে তুষার ঝরছে তো ঝরছেই। প্রথমে আস্তে আস্তে তুষার পড়ছিল, এরপর সকাল 6টার দিকে পূর্ণ শক্তিতে আঘাত হানে ঝড়। প্রতি ঘন্টায় 2 থেকে 3 ইঞ্চি হারে তুষারপাত হচ্ছিল। দুপুর নাগাদ 1.5 ফুট বরফ জমে গিয়েছিল রাস্তাগুলোতে। হামার ছাড়া রাস্তাগুলোর আর কোনো গাড়ি চলাচলের উপযোগী ছিল না। কারো বাসায় যদি ততক্ষণে খাবার না জমা করা হয় তাহলে ঘোর বিপদে পড়তে হয়েছে তাদের। এরপরে আরও 20 ঘন্টা ধরে একই হারে তুষারপাত হয়েছে। এত বেশি তুষার আগে কখনো দেখেনি এ শহরের মানুষ। তুষারঝড়ে আক্রান্ত হয়েছে এমন জায়গাগুলোর মধ্যে 40% এখন বিদ্যুৎহীন। পাওয়ার সাপ্লাই কোম্পানি পেপকোর মতে ঝড়ের কারণে জায়গায় জায়গায় ছিটে গেছে বৈদ্যুতিক তার। 1 সপ্তাহের আগে সবকিছু স্বাভাবিক হওয়া অসম্ভব। সেসব অঞ্চলের ফোন টাওয়ারগুলো বিদ্যুতের অভাবে বন্ধ হতে শুরু করেছে। জেনারেটর দিয়ে সর্বোচ্চ 18 ঘন্টা ব্যাকআপ দেওয়া যায়। ভাগ্যিস আমাদের এখানে সব ঠিকঠাক আছে, অন্তত এখন পর্যন্ত। 1 চামচ ভর্তি পাস্তা মুখে দিয়ে চিন্তা করতে লাগলাম যে অবস্থা আরও খারাপ হতে পারত। এরপর আমার বিয়ের দিনের সব ঘটনার কথা চিন্তা করতে লাগলাম। ঘুম থেকে জাগি 2:59-এর সময়। 2 থেকে 3 ইঞ্চি তুষার জমে থাকতে দেখেছি বাইরে এ সময়। এরপর স্যুট পরা, বিয়ের অনুষ্ঠান, কেক কাটা, নাচ, ঘুম। 4:30টার দিকে অপহরণকারীরা বাবার দরজা ভেঙে ভেতরে ঢোকে। ইনগ্রিডের মতে ওদের বন্দি করে বেসমেন্টের বয়লার রুমে নিয়ে আটকে রাখতে 15 মিনিট সময় লাগে তাদের। 4:50 নাগাদ প্রেসিডেন্টকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় তারা। এই সময়ের মধ্যে বাইরে অন্তত 5 থেকে 6 ইঞ্চি তুষার জমার কথা। গাড়িতে করে এরপর নিশ্চয়ই খুব বেশি দূরে যেতে পারেনি তারা। আর গাড়ির ধরনের উপর নির্ভর করবে অনেক কিছু। বরফের রাস্তায় টয়োটা গাড়ি একরকম চলবে আর ফোর্ড আরেক রকম। অবশ্য এখান থেকে সরাসরি একটা এয়ারপোর্টে গিয়ে প্লেনে উঠে বসতে পারে তারা, কিন্তু সেটা খুব সহজেই ধরে ফেলবে FBI-এর লোকজন। তাছাড়া যেরকম তুষারপাত হয়েছে আমার মনে হয় না এই পরিস্থিতিতে ওরা সম্ভব। না, গাড়িতে করেই এই শহর থেকে বাইরে বের হতে হয়েছে তাদের, সেটা তারা চাক বা না চাক। কিন্তু এরকম ঝড়ের মাঝে সেটাও খুব সহজ কোনো কাজ না। ডেলাওয়ার থেকে নর্থ ক্যারোলিনা পর্যন্ত পুরো এলাকায় আঘাত হেনেছে তুষার ঝড়। তাই উত্তর কিংবা দক্ষিণে যাওয়া সম্ভব না কারো পক্ষে। পূর্ব দিকে আটলান্টিক, একমাত্র পশ্চিমে গেলেই এখান থেকে বের হয়ে যাওয়া সম্ভব। বোধহয় ভার্জিনিয়ার দিকে গেছে অপহরণকারীরা। সকাল 9টায় প্রাত্যহিক মিটিংয়ে উপস্থিত থাকতে পারেননি সুলিভান, তখন তাকে নিখোঁজ ঘোষণা করা হয়। এরপরে নিশ্চয় পুরো দেশে সতর্ক অবস্থায় চলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটা রাস্তায় রাস্তায় বসানো হয় চেকপোস্ট। আন্তঃরাজ্য হাইওয়েগুলোতে টহল দেওয়া শুরু করে সেনাবাহিনী। এই সময়ের মাঝে কোথাও লুকাতে হয়েছে অপহরণকারীদের। কিন্তু কোথায়? জোরে বলে উঠলাম। কিছুই মাথায় আসলো না। আমি যদি ঘটনার সময় উপস্থিত থাকতাম তাহলে কি করতাম? রেড আর মার্শাল যেমন প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়েছিলেন, আমিও কি তেমনি ইনগ্রিডের সামনে দাঁড়াতাম? সেটাই করতাম বোধহয়। কিন্তু যে প্রশ্নটা আমাকে বিচলিত করছে তা হলো, লোকগুলো জানলো কিভাবে আমার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুলিভান?
যেখানে আমি নিজেই নিশ্চিত ছিলাম না এ ব্যাপারে। কাদের জানিয়েছিলেন সুলিভান? তারা কাকে জানিয়েছিল? কোনোভাবে এই তথ্য ফাঁস হয়ে গিয়েছিল নিশ্চয়ই। আর সেটা অবশ্যই আগের দিন নয়, কারণ এই কাজ করতে দীর্ঘ পরিকল্পনার দরকার। আমার মাথা ব্যথা করতে শুরু করায় ল্যাপটপটা বন্ধ করে দিলাম। 3:34 বাজছে। চাঁদের আলোয় জ্বলজ্বল করছে শুভ্র তুষার। জর্জ মনে হয় বাসার দরজা থেকে রাস্তা পর্যন্ত বরফ পরিষ্কার করেছে দিনের বেলা। একটা চিকন পায়ে হাঁটা পথ দেখতে পেলাম। মার্ডক কংক্রিটের উপর দিয়ে দুপা হেঁটে পাশের বরফের উপর ঝাঁপিয়ে পড়ল। আর্চি কাঁপা কাঁপা পায়ে কিছু দূর এগিয়ে গিয়ে বরফের দেয়ালে আঁচড়াতে লাগলো। হেসে ফেললাম। ওর কাছে নিশ্চয়ই এই 3 ফুট উঁচু বরফের দেয়ালটাকে অনেক লম্বা মনে হচ্ছে। আরেক পা সামনে এগিয়ে একটা লাফ দিল ও, হারিয়ে গেল তুষারের মাঝে। সাথে সাথে লাফিয়ে উঠে ওর মার্ডক আঙ্কেল খুঁজতে লাগলো ওকে। কিছুক্ষণ পর বরফ খুঁড়ে ওর গলার বেল্ট কামড়ে ধরে উদ্ধার করলো ব্যাটাকে। পুরো সাদা হয়ে গেছে আর্চি, দেখে মনে হচ্ছে হাসছে। অপেক্ষাকৃত কম বরফ আছে এমন জায়গায় নামিয়ে দিল ওকে মার্ডক। আমি ল্যাসির দিকে তাকিয়ে বললাম, মনে হয় তুষার পছন্দ ওর। মিয়াও। তুষার ফালতু জিনিস। ল্যাসি আমার দিকে পিঠ ফিরিয়ে রেখেছে, বোঝে যাচ্ছে সে মুখ ভার। তুই কি এখনো রাগ করে আছিস নাকি? আমাকে পাত্তাই দিল না। কি এমন ব্যস্ত ছিলি তুই? আমার দিকে ঘুরল ও। মিয়াও। তোর জীবনের সবচেয়ে সেরা ঘুম? তুই তো সবসময় ইনগ্রিডের বুকের ওপর ঘুমাস। মিয়াও। কিন্তু আজ দুজনের কাছে ঘুমাচ্ছিলি। সেটাও কথা। মিয়াও। তোকে পুষিয়ে দিতে হবে আমাকে। মিয়াও। 1000টা বল? তোর তো প্রায় 15টার মতো বল আছে। মিয়াও। ও, ঘন্টা লাগানো বল চাই এখন তোর? তুষার তুলে নিয়ে হাতে ছোট্ট একটা বল বানিয়ে ওর দিকে ছুঁড়ে মারলাম। থপ করে ওর গায়ে লাগলো ওটা। চোখ বড় বড় করে অবিশ্বাসের ভঙ্গিতে আমার দিকে তাকালো। মিয়াও। কারণ একটা বাচ্চার মতো আচরণ করছিস তুই। এরপর আর্চি আর মার্ডকের দিকে দেখিয়ে বললাম, ওদের দেখো কি সুন্দর মজা করছে, তুইও খেল যা। আমার দিকে তখনও তাকিয়ে আছে বেটা। যা, ছেলের সাথে খেল। একবার বড় করে শ্বাস নিয়ে বরফে ঝাঁপ দিল ও। 3জন মিলে গড়াগড়ি খেতে লাগলো বরফে। 1 মিনিট পর আমিও যোগ দিলাম ওদের সাথে। ক্লান্ত হয়ে কিছুক্ষণ বসে থেকে উঠে বাসার দিকে রওনা দিলাম আমরা। তোরা কি শুনতে পাচ্ছিস শব্দটা? হঠাৎ থেমে বললাম। কিছু একটা ফাটার আওয়াজ। মার্ডকের দৃষ্টি উপরের দিকে উঠে গেল। ওকে অনুসরণ করে ছাদের দিকে তাকালাম। ছাদের কিনারায় বিশাল এক বরফের চাই জমে আছে। আস্তে আস্তে সেখান থেকে নেমে আসছে সেটা। কিছুক্ষণের মধ্যেই নিচে পড়ে যাবে। আরও 1 মিনিট লাগলো ওটার একদম ছাদের কিনারায় আসতে। এরপরই ঘটল ঘটনাটা। বিকট শব্দ করে পুরো বরফের চাই ঝরে পড়তে লাগলো নিচে। অসাধারণ। মার্ডক ডেকে উঠল জোরে, শব্দে ভয় পেয়েছে। সমস্যা নেই, ওকে বললাম, শুধু বরফ। ও শান্ত হয়ে আসলে বনির বাসায় ঢুকে পড়লাম। বিছানায় উঠছি এমন সময় ল্যাসি বলল, 1000টার বদলে 50টা বল দিলেও চলবে। আর এখন ওর কাছে মনে হচ্ছে তুষার জিনিসটা অতটাও খারাপ না। উঠে পড়ো। চোখ মেলে তাকালো ইনগ্রেড। তাশা রিভস দাঁড়িয়ে আছেন ওর পাশে, হাতে একটা কফির মগ। উঠে দাঁড়িয়ে ধোয়া ওঠা মগটার দিকে হাত বাড়িয়ে দিল ও। ধন্যবাদ, বলল রিভসের উদ্দেশ্যে। কাপটা পেছনে সরিয়ে নিলেন রিভস। তোমার জন্য না এটা। ইনগ্রেড বোকার মতো একটা হাসি দিলে রিভস ঘুরে কফি মেশিনের দিকে ইঙ্গিত করলেন। বোধহয় ওদের মধ্যবর্তী বিশ্রামের কোনো এক সময়ে জেসিকা সেটা নিয়ে এসেছে এখানে। অন্যদের ডাকার জন্য ওর সামনে থেকে সরে গেলেন রিভস। ওয়েটসকে পা দিয়ে আস্তে করে খোঁচা মেরে উঠে পড়তে বললেন তিনি। একবার উঠে বসে আবার শুয়ে পড়ল ওয়েটস। পকেট থেকে মোবাইল ফোনটা বের করলো ইনগ্রিড। আসলে হেনরির ফোন এটা। স্ক্রিন চালু করে সময় দেখল 4:58। একটা মিস কল দেখা যাচ্ছে। হেনরি হয়তো কল করেছিল বনির ল্যান্ডলাইন থেকে। হাসি মুখে ভয়েস মেলটা একবার শুনলো ও। আপন মনেই একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো মুখ থেকে। ওকে একটা ফোন করতে পারলে ভালো হতো, কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে ও। অনেকদিন পর হেনরির অসুখটার কথা ভেবে মনটা একটু খারাপ হলো ওর, কিন্তু প্রতিবারের মতোই দূর করে দিল ভাবনাটা। হেনরির সাথে কাটানো 1 ঘন্টা ব্র্যাড পিটের সাথে সারা জীবন কাটানোর চেয়েও ভালো। আস্তে আস্তে সবাই জেগে উঠে ইনগ্রিডের যেখানে দাঁড়িয়ে আছে সেদিকে আসা শুরু করলো। বন্দর কর্তৃপক্ষের ডোনাল্ড চোখ কচলে বলে উঠলেন,
আমি লেন্স পরেই ঘুমিয়ে পড়েছিলাম। সিক্রেট সার্ভিসের সুশান তার হাতের কাপটা নামিয়ে রেখে চেয়ারের ওপর থেকে নিজের পার্সটা তুলে নিলেন। কিছুক্ষণ পর ভেতর থেকে একটা ছোট আইড্রপ বের করে ডোনাল্ডের দিকে বাড়িয়ে দিলেন তিনি। এটা কাজে আসবে। ও, অনেক ধন্যবাদ আপনাকে। এই বলে তার হাত থেকে ড্রপটা নিয়ে সাথে সাথে চোখে কয়েক ফোঁটা ঢেলে দিলেন ডোনাল্ড। ভালো লাগছে এখন, কিছুক্ষণ পর বললেন। ওরা ছয়জন কুপারকে কোথাও দেখলো না ইনগ্রিড। কফির কাপে চুমুক দিতে দিতে এটা সেটা নিয়ে আলাপ করতে লাগলো। ইনগ্রিডই প্রথম পড়ে থাকা পিৎজার বক্সগুলোর একটা খুলে এক স্লাইস ঠান্ডা পিৎজা তুলে নিল। ওকে অনুসরণ করলো সবাই। বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, ফরেন্সিকের ন্যাটালি বললেন। ঠান্ডা পিৎজার তুলনা হয় না, ইনগ্রিড সম্মতি জানিয়ে বলল। হ্যাংওভারের পর আরও বেশি ভালো লাগতো, রিভস বললেন। হাসির রোল উঠল। এরপরে সবাই তাদের বিশ্ববিদ্যালয়ের ফেলে আসা স্মৃতিগুলো নিয়ে আলোচনা শুরু করলেন। ন্যাটালি মিশিগান বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, সুসান গ্রেগটাউনে, রিভস ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি। ইনগ্রিডের বিশ্ববিদ্যালয় জীবন কেটেছে ম্যারিল্যান্ডে। খেলোয়াড় কোটায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন ওয়েটস। আর ডোনাল্ড পড়েছেন ভার্জিনিয়া কমনওয়েলথে। আর কুপার, জিজ্ঞেস করলেন সুসান। তিনি কোথায় পড়েছেন? টেম্পল। কুপারের গলার স্বর শুনতে পেল ওরা। কখন ভেতরে এসেছেন সেটা টের পায়নি কেউ। 1 মিনিটের জন্যও ঘুমাননি, যদিও সেটা তাকে দেখে বোঝার উপায় নেই। চুল এখনও সুন্দরভাবে আঁচড়ানো অবস্থায় আছে, গলার স্বরও একদম স্বাভাবিক। ওদের রাগবি দলের ক্যাপ্টেন ছিলাম আমি। তাই নাকি? সমীহের সুরে বললেন ওয়েটস। এক স্লাইস ঠান্ডা পিৎজা তুলে নিয়ে একটা গুরুত্বপূর্ণ ম্যাচের কথা ওদের শোনালেন তিনি। একটুর জন্য বিগ ইস্ট চ্যাম্পিয়নশিপ হাতছাড়া হয়ে যায় তাদের। এরপরেই কাজের কথায় ফেরত আসলেন। জেসিকা পাশের একটা হোটেল থেকে টয়লেট্রিজের ব্যবস্থা করেছে, বাথরুমে রাখা আছে ওগুলো। সবাই হাত মুখ ধুয়ে 5 মিনিটের মধ্যে ফিরে আসো এখানে। কথা মানল ওরা। ইনগ্রিড একটা ছোট ব্রাশ দিয়ে দাঁত মেজে দ্রুত হাত মুখ ধুয়ে নিল। ফোনে সময় দেখল 5 মিনিট পার হয়ে গেছে। হেনরির কথা মনে হলো। ওর পুরো জীবনটাই এমন। ফোনটা না ধরতে পারার জন্য নিজেকে গাল দিল মনে মনে। কুপার কয়েক ঘন্টা কাটিয়েছেন হোয়াইট হাউসের মিটিং রুমে। সেখান থেকে যা যা জেনেছেন সব কিছু খুলে বললেন ওদের। সারা দেশের FBI এজেন্টরা তাদের রিপোর্ট পাঠিয়েছেন। মধ্যপ্রাচ্যের লোক বেশি যে অঞ্চলগুলোতে সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি, কিন্তু কিছুই জানা যায়নি। ইনগ্রিডের একটু অপরাধবোধ হতে লাগলো। না জানি কত নিরপরাধ আরব লোকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আর সেটা ওর দেওয়া বর্ণনার কারণেই। সিআইএর হাতেও এখন পর্যন্ত সূত্র আসেনি। পুরো বিশ্বে প্রায় 2.5 লাখ সার্ভেইলেন্স ক্যামেরার নেটওয়ার্ক হ্যাক করেও কোনো লাভ হয়নি। $50 লক্ষ পুরস্কার ঘোষণা করা হয়েছে প্রেসিডেন্টকে খুঁজে বের করার জন্য। টিএসএ গত 3 মাসে দেশে আগত প্রত্যেক পর্যটকের তথ্য খুঁটিয়ে দেখছে। মেক্সিকো আর কানাডার এজেন্সিগুলোর সাথেও কাজ করছে তারা। সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে অবস্থানরত তাদের প্রত্যেক গুপ্তচরকে কাজে লাগিয়ে রেখেছে এই কেসে। ভাইস প্রেসিডেন্ট ফার্স্ট লেডির সাথে একটা যৌথ সংবাদ সম্মেলন করার কথা ভাবছেন। 25তম সংশোধনী অনুযায়ী তিনিই এখন দেশের অস্থায়ী প্রেসিডেন্ট। 48 ঘন্টাও হয়নি সুলিভানের অপহরণের ঘটনার। মাথা দোলাতে দোলাতে বললেন সুসান। আর কোর্টনির হাতে ক্ষমতা চলে গেছে। তোমরা যদি তাকে চোখের আড়াল হতে না দিতে। কথাটা শেষ না করে কাজ ঝাঁকালেন ওয়েটস। ভাইস প্রেসিডেন্ট টেড কোর্টনিকে ইনগ্রিডেরও প্রথম পছন্দ না। সুলিভানের বিরুদ্ধে যখন মনোনয়নের জন্য লড়েছিলেন তিনি 8ম হয়েছিলেন বেসরকারি পোলগুলোতে, কিন্তু সুলিভান সুযোগ দেন তাকে। ইনগ্রিডের কাছে লোকটাকে বরাবরই একটু নাটকে মনে হয়েছে। মধ্যরাতে টকশোগুলোতে কথা বলার জন্য হয়তো ঠিক লোক তিনি, কিন্তু দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির পদের জন্য মোটেই ঠিক নন। কিন্তু প্রেসিডেন্ট পদের জন্য কাউকে না কাউকে তো দরকার আমার, ডোনাল্ড বলে উঠলেন। কোথাও যদি পারমাণবিক আক্রমণ করতে হয়, সুইচে চাপ দেওয়ার জন্য কাউকে থাকতে হবে। কথাটা আমলে নিল না ইনগ্রিড। অপহরণকারীদের পক্ষ থেকে কিছু বলা হয়েছে? না এখনো, কুপার বললেন। এ সময় ফোন বেজে উঠলে ওদের কাছ থেকে দূরে সরে গেলেন তিনি। কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, বোধহয় বেশি তাড়াতাড়ি উত্তর দিয়ে ফেলেছি আমি। ল্যাপটপ বের করে একটা ভিডিও চালু করলেন কুপার। এটা কিছুক্ষণ আগে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে, বললেন তিনি। মধ্যপ্রাচ্যেই নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্টকে। ইনগ্রিডের হৃদস্পন্দন বেড়ে গেল কিছুক্ষণের জন্য, তারপর আবার ঠিক হয়ে গেল। কুপার আবার শুরু থেকে চালালেন ভিডিওটা। পর্দায় 2 জন অপহরণকারীকে দেখা যাচ্ছে। পুরো দেহে কালো পোশাক তাদের,
বিলি আর প্রেসিডেন্ট সুলিভানও দেখতে পেল ওরা। মুখ টেপ পেঁচিয়ে আটকে রাখা হয়েছে তাদের। চেপে রাখা একটা শ্বাস ছাড়ল ইনগ্রিড। ধুর, রিডস বলে উঠলেন, তাদের মধ্যপ্রাচ্যে নিয়ে গেছে ওরা। অপহরণকারী দুজন হাঁটু গেড়ে বসতে বাধ্য করলো প্রেসিডেন্ট এবং বিলিকে। একটু ভয় ভয় হতে লাগলো ইনগ্রিডের। তৃতীয় আরেকজন অপহরণকারী প্রবেশ করলো পর্দায়। তার গালে দাঁড়িয়ে আছে, পরনে কালো পোশাক। আরবি ভাষায় কথা বলা শুরু করলো সে। ওয়েটস সেটা ইংরেজিতে অনুবাদ করে শোনাতে লাগলো ওদের। আমরা RSE আইসিসির সাথে একাত্মতা ঘোষণা করছি। আমেরিকার প্রেসিডেন্টকে অপহরণ করেছি আমরা। এটুকু বলে প্রেসিডেন্ট আর বিলির দিকে তাকালো লোকটা। তাদের দুজনের চেহারা ভয়ের ছাপ চোখ এড়ালো না ইনগ্রিডের। তারা জানে তাদের জীবনের কাঁটা এখন পেন্ডুলামের মতো দুলছে। এ সময় কিছু একটা ফেটে পড়ার আওয়াজে জমে গেল পর্দার সবাই। ওখানে স্বাভাবিক এরকম শব্দ। ওয়েটস কাঁধ ঝাঁকিয়ে বললেন, সরকারের পক্ষ থেকে করা কোনো মিসাইল স্ট্রাইকের আওয়াজ হয়তো। আবার ক্যামেরার দিকে চোখ ফেরালো লোকটা। বলল, তোমাদের প্রেসিডেন্টকে আর এই লোকটাকে বাঁচাতে হলে আমেরিকাকে 2 দিনের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে সব সৈন্য সরিয়ে নিতে হবে। ইরাকি স্থানীয় সময় বেলা 2টার মধ্যে। তাহলে প্রেসিডেন্টকে সহি সালামতে ফেরত পাঠাবো আমরা। আর আমাদের কথা না মানলে প্রেসিডেন্ট জ্যান্ত ফিরবে না। ভিডিওটা বন্ধ হয়ে গেল। 2 দিন পর ইরাকি স্থানীয় সময় 2টোর মধ্যে। নাটালি জিজ্ঞেস করলেন, আমাদের ওয়াশিংটনের সময় অনুযায়ী সেটা কখন? ওখানের সময় আমাদের যে 8 ঘন্টা এগিয়ে। ওয়েটস উত্তর দিলেন, তার মানে 2 দিন পর ভোররাত 4টার মধ্যে। নাটালি হিসেব করে বললেন, সেদিন বুধবার। ইনগ্রিড ফোনের দিকে তাকালো। 5:56। আমাদের হাতে 46 ঘন্টা আছে এখনও, বলল সে। কিসের জন্য? ওয়েটস জিজ্ঞেস করলেন। মধ্যপ্রাচ্য থেকে সৈন্য সরিয়ে নেবার জন্য। সেটা চাইলেও সম্ভব না, আর আমাদের সরকার কারোর সাথে চুক্তি করে না। আমি বোঝাতে চেয়েছিলাম, ইনগ্রিড বলল, আমাদের হাতে 46 ঘন্টা আছে প্রেসিডেন্ট আর বিলিকে খুঁজে বের করার জন্য। বিলি দীর্ঘ একটা শ্বাস ছাড়ল নাক দিয়ে। মুখ বন্ধ অবস্থায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। এখনও যে বেঁচে আছে সেটাই অনেক। 2 ঘন্টা আগেও এ ব্যাপারে নিশ্চিত ছিল না ও। ভিডিওটা যখন করা হচ্ছিল ভেবেছিল তখনই হয়তো মেরে ফেলা হবে তাকে। মনে মনে প্রার্থনা করাও শুরু করেছিল। ছোটবেলায় এই প্রার্থনাটা করতো ও। ঘরের অন্য পাশে থাকা প্রেসিডেন্টের দিকে তাকালো। কোথায় আছে ওরা এটা বুঝতে পারছে না এখনো। হেনরির বাবার বাসার দরজা ভেঙে ভেতরে ঢোকার পরে রেড আর ওর ক্যাপ্টেন মার্শালকে গুলি করেছে লোকগুলো। ভেবেছিল ওকেও গুলি করবে, কিন্তু সেটা হয়নি। এমন না যে চুপচাপ সব সহ্য করছিল ও। হাত বাঁধার সময় একজনের কোমরে গোজা বন্দুকের বাট ধরে টান দিয়েছিল, কিন্তু লাথি মেরে ওকে সরিয়ে দেওয়া হয়। ভেবেছিল তখন গুলি করবে, কিন্তু সেটাও হয়নি। এরপর ইনগ্রিড, তার বাবা মা আর অন্য সবাইকে বেসমেন্টে নিয়ে যাওয়া হয়। বিলি ভেবেছিল তাকেও সেখানে নিয়ে যাওয়া হবে, কিন্তু সেটা না করে এক অপহরণকারী তার নাকে একটা কাপড় চেপে ধরে। ওটাতে ক্লোরোফর্ম ছিল বোধহয়। কয়েকবার জ্ঞান ফিরেছিল ওর, কিন্তু চোখ বাঁধা ছিল। একবার মনে হয়েছিল গাড়িতে আছে ও, পরে একবার প্লেনে। কিন্তু প্রতিবার একটু নড়ে ওঠার সাথে সাথে আবার কাপড়টা চেপে ধরা হয়েছে ওর নাকে। চারপাশ অন্ধকার হয়ে এসেছে। অবশেষে এখানে জেগে ওঠে ও। ঘরটা একদম ছোট, ঠিকমতো দাঁড়ানোও যায় না। চারপাশে ময়লা। দরজার নিচ দিয়ে মৃদু আলো রেখা ভেতরে প্রবেশ করছে। বিলি প্রেসিডেন্টের দিকে তাকালো। আপনি ঠিক আছেন? জিজ্ঞেস করলো ও, যদিও মুখ বন্ধ অবস্থায়। একটা দুর্বোধ্য আওয়াজের মতো শোনালো শব্দটা। প্রেসিডেন্টও ওর মতো করেই জবাব দিলেন। বিলি হাতের বাঁধনগুলো ছোটানোর চেষ্টা করলো আরেকবার। পিঠ মোড়া করে বাঁধা হয়েছে ওকে। এক চুলও ঢিল করতে পারেনি, খুব শক্ত করে বাঁধা হয়েছে। মুখের টেপটা অসহ্য ঠেকছে এখন ওর কাছে। পুরনো একটা স্মৃতি মনে পড়ে যাচ্ছে। অবশ্য সেটা সম্পূর্ণ ভিন্ন একটা ঘটনা। কিছুক্ষণ আগের ভিডিও করার ঘটনার সময় বলা একটা কথাও বুঝতে পারেনি বিলি। কিন্তু এটুকু বুঝেছে যে ওদের মুক্তিপণ হিসেবে কিছু চাওয়া হচ্ছে, আর সেজন্যই এখনও বাঁচিয়ে রাখা হয়েছে। তবে খুব সহজে মুক্তি পাবে বলে মনে হচ্ছে না। লোকগুলো কারা সে সম্পর্কে কোনো ধারণা নেই ওর, তবে কেন যেন আচার আচরণে তাদের অনারব বলে মনে হচ্ছিল ওর। যাই হোক, এখান থেকে বেরোবার পথ খুঁজতে হবে ওকে। এ সময় দরজা খুলে একজন অপহরণকারী প্রবেশ করলো ভেতরে। প্রেসিডেন্টের কাছে গিয়ে তাকে দাঁড় করালো। এই সুযোগে বাইরে উকি দেওয়ার চেষ্টা করলো বিলি, কিন্তু কিছু চোখে পড়ল না। সুলিভানকে দরজার দিকে ঠেলে নিয়ে যেতে লাগলো লোকটা। ঘাড় ফিরিয়ে বিলির দিকে তাকালেন তিনি, দৃষ্টিতে সাহায্যের আকুতি, কিন্তু কিছুই করার নেই বিলির।
ভিডিওটা ইউটিউবে 20 লক্ষ বার দেখা হয়ে গেছে এর মধ্যে আমিই দেখেছি 7 বার। 8 নম্বর বারের মতো দেখছি এখন। প্রতিবারই নতুন কিছুর প্রতি মনোযোগ দেই। বিল্লির মুখের ভাবভঙ্গি, প্রেসিডেন্ট সুলিভানের আচরণ, অপহরণকারীর চোখ, এছাড়া নিচে ভেসে বেড়ানো কথাগুলো তো আছেই। তোমাদের প্রেসিডেন্ট আমাদের কাছে। বাবা আমার কাঁধের পেছন থেকে উকি দিয়ে দেখছেন। তিনি নিজে কতবার দেখেছেন ভিডিওটা চিন্তা করলাম। সব টিভি চ্যানেলেও নিশ্চয়ই এখন দেখানো হচ্ছে এটা। আমেরিকাকে 2 দিনের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে সব সৈন্য সরিয়ে নিতে হবে। ভিডিও চলাকালীন সময়ে পেছনের আওয়াজের প্রতি মনোযোগ দিলাম। অপহরণকারীরাও জমে গিয়েছিল কিছুক্ষণের জন্য। ওখানকার নিয়মিত ঘটনা এটা। তাহলে প্রেসিডেন্টকে সহি সালামতে ফেরত পাঠাবো আমরা। আর আমাদের কথা না মানলে প্রেসিডেন্ট জ্যান্ত ফিরবে না। আমার মনে হয় না বেঁচে ফিরবেন তিনি। ইরাকে আমাদের কতজন সৈন্য আছে? বাবাকে জিজ্ঞেস করলাম। তিনি সারাদিন নিশ্চয়ই এসব নিয়ে ঘাটাঘাটি করেছেন। কোথাও লেখা ৩৫০০, আবার কোথাও দেখলাম প্রায় ৪০০০। এটা কি সম্ভব? জিজ্ঞেস করলাম। ৪০০০ সৈন্যকে এই সময়ের মধ্যে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে? না, কোনোভাবেই কি সম্ভব না? হয়তো সম্ভব, কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন তিনি, কিন্তু সরকার সেরকম কিছু করবে বলে মনে হয় না। একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যাপারটা নিয়ে চিন্তা করলাম। ইরাক আমাদের এখান থেকে ৮ ঘন্টা এগিয়ে। কালকে এখানে যখন দুপুর, তখন ইরাকে বিকেল 4টা বাজবে। সময়সীমা যখন শেষ হবে ঠিক তার আগ দিয়েই ঘুমিয়ে পড়ব আমি। পুলিশের লোকজন কি এখনও আছে বাইরে? জিজ্ঞেস করলাম। না, কাল রাতে চলে গেছে ওরা। আপনি গিয়েছিলেন নাকি বাসায়? 2 মিনিটের জন্য গিয়ে কিছু জামাকাপড় নিয়ে এসেছি। এখনও রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে সেখানে। কার্পেট পরিষ্কারের লোকজন আসতে দেরি আছে। আমার ধারণা কার্পেটটাই সরিয়ে ফেলবেন বাবা, নতুন কিছু লাগাবেন সে জায়গায়। জিজ্ঞেস করলাম তাকে। হ্যাঁ, কিন্তু হার্ডওয়্যারের দোকান খুলতে আরও কিছুদিন সময় লাগবে। জর্জ সাহায্য করবে নিশ্চয়ই আপনাকে, অন্তত পুরনোটা সরিয়ে ফেলতে। জর্জ এখনও ওর পিকআপটা তুষারের ভেতর থেকে বের করতে পারেনি। অর্ধেকটা ঢাকা পড়ে আছে তুষারে। ভালো বলেছ, বাবা বললেন। ওকে জিজ্ঞেস করে দেখব আমি। তাকে জানালাম যে কিছুক্ষণের জন্য বাসায় যাব আমি। 3:13 বাজছে এখন। মার্ডক, ল্যাসি আর আর্চি যোগ দিল আমার সাথে। আর্চিকে এক হাতে ধরে অন্য হাত দিয়ে সামনের দরজাটা খুলে ফেললাম। ওকে নিচে নামিয়ে রেখে বাতি জ্বালিয়ে দিলাম। প্রথমেই কার্পেটের ওপর রক্তের দাগ চোখে পড়ল আমার। ওগুলোর কাছে যাবি না? 3 মাস্তানের উদ্দেশ্যে বললাম। এরই মধ্যে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে ওরা। বাবার লিভিং রুমে একবার নজর বোলালাম। শেষবার যেমন দেখেছিলাম সেরকমই আছে সব কিছু। এফবিআই এর লোকজন নাড়াচাড়া করেনি কিছু, করলেও আগের জায়গায় রেখে দিয়েছে সব জিনিস। বেদিটার দিকে তাকালাম। 3 দিন আগে এখানে দাঁড়িয়েই ইনগ্রিডকে বিয়ে করি আমি। মনে হচ্ছে সেটা কয়েক মাস আগের ঘটনা। বাবার এখানে ল্যান্ডফোন নেই। বনির বাসা থেকে ইনগ্রিডকে ফোন না দেওয়ার জন্য মনে মনে নিজেকে গালি দিলাম। ওকে একটা ইমেল পাঠানোর সিদ্ধান্ত নিলাম। 2 সেকেন্ড লাগলো ল্যাপটপটা খুঁজে বের করতে। রান্নাঘরের টেবিলের ওপর ওটা। স্ক্রিন কালো হয়ে আছে ওটার। কয়েকটা বাটনে চাপ দিলাম। চার্জ শেষ। ল্যাপটপের ব্যাটারি তো 4 দিন টিকবে না। দৌড়ে আমার ঘরে গিয়ে চার্জার খুঁজে বের করলাম। বাবার ঘরে উকি দিলাম একবার। আর্চি আর ল্যাসি দুজনেই বিছানার নিচে ঢুকে আছে, আর মার্ডক ওর বিশাল থাবা বাড়িয়ে ওদের ধরার চেষ্টা করছে। দেখে মনে হচ্ছে মজায় আছে তারা, গর্দভের দল। নিচে এসে ল্যাপটপে চার্জারে তার লাগালাম। ঘুম থেকে ওঠার পর বনির তৈরি করে রাখা গ্রিলড চিজ স্যান্ডউইচ খেয়েছিলাম, তবুও আবার খিদে পেয়ে গেল। 2টো এনার্জি বার আর 1 বোতল গ্যাটোরেড বের করে নিলাম ফ্রিজ থেকে। দাঁড়িয়ে থেকে ইমেল অ্যাড্রেসে লগ ইন করলাম। এখনও কোনো ইমেল আসেনি ইনগ্রিডের পক্ষ থেকে। ওর উদ্দেশ্যে একটা ইমেল টাইপ করা শুরু করে জমে গেলাম। আমি এত বড় গর্ধব কেন? ভিডিও রেকর্ডিংগুলো বের করার সময় আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। আমার ল্যাপটপটা রান্নাঘরের টেবিলে রাখার উদ্দেশ্য ছিল বিয়ের পুরো অনুষ্ঠানটা ভিডিও করা। একটা সফটওয়্যার ইনস্টল করেছিলাম যেটা দিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভিডিও করা যায়। আমি শুরুর সময় দিয়েছিলাম 2:45 আর শেষ হবার সময় দিয়েছিলাম 5টায়। প্রথমে অবশ্য 4টা ঠিক করেছিলাম, পরে 1 ঘন্টা বাড়িয়ে দিই। আমি ঘুমানোর সাথে সাথে তো আর অনুষ্ঠান শেষ হবে না। সর্বশেষ ভিডিওটায় ক্লিক করলাম। 2 ঘন্টা 15 মিনিটের ওটা। অপহরণের সময়টুকুও নিশ্চয়ই রেকর্ড হয়েছে। ভিডিওটা টেনে 4:30টার সময় আনলাম। সবাই নাচছে। অন্য সময় হলে ইনগ্রিড আর ওর বান্ধবীদের এরকম একটা গানে নাচতে দেখে হেসে উঠতাম। অন্য সবাই ওদের ঘিরে দাঁড়িয়ে আছে আর তালি দিচ্ছে। 30 সেকেন্ড পর ব্যাপারটা ঘটলো যেটার জন্য অপেক্ষা করছিলাম আমি। গানের কারণে দরজা ভাঙার শব্দ অতটা জোরে শোনা গেল না।
সবার দৃষ্টি সেদিকে ঘুরে গিয়েছে। অপহরণকারীদের দেখা যাচ্ছে না, কিন্তু তাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে। সবাইকে শুয়ে পড়ার নির্দেশ দিচ্ছিল নিশ্চয়ই, কারণ হাঁটু গেড়ে বসে পড়েছে ওরা। ইনগ্রিড আর বিলি একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে কিছু একটা বলল। একদম শান্ত ওরা দুজন। অন্য সবাই কাঁপছে ভয়ে, রেবেকা তো কেঁদেই দিয়েছে। রেড আর মার্শালকে দেখা যাচ্ছে না, তারা নিশ্চয়ই প্রেসিডেন্টের সামনে। কি ঘটছে বুঝতে পারছি না, কিন্তু কিছুক্ষণের পর দুটো আওয়াজ শুনলাম। এরপর খানিক বিরতি দিয়ে আবার একই রকম শব্দ। ধুর, বলে উঠলাম, কেন বাহাদুরি দেখাতে গিয়েছিল মার্শাল? ওদের কথা শুনলে কি হতো? কিন্তু আমি জানি কেন। প্রেসিডেন্টের জীবন বাঁচানোর এটাই একমাত্র উপায় ছিল। ওরা দুজন বুঝতে পেরেছিল কি উদ্দেশ্যে এখানে এসেছে লোকগুলো। তারা বাধা না দিলে প্রেসিডেন্টকে হয়তো মেরেই ফেলতো ওরা। ইনগ্রিড দুহাত দিয়ে চেপে রেখেছে মুখ। এ সময় অপহরণকারীদের পর্দায় দেখা গেল। ইনগ্রিড যেমনটা বর্ণনা করেছিল, মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় পরনে, কালো পোশাকের ফাঁক দিয়ে শুধু চোখ জোড়া দেখা যাচ্ছে। দুজন সবার দিকে বন্দুক তাক করে রাখলো, আর আরেকজন সবার কাছ থেকে ফোন, আংটি এসব খুলে নিয়ে ব্যাগে ভরে। কাজ শেষে প্রত্যেককে শক্ত করে বেঁধে ফেলা হলো দড়ি দিয়ে। ডাক্ট টেপ দিয়ে মুখও আটকে দিল। সুলিভানকে দিয়ে শুরু করলো তারা। চিবুক ধরে তার চেহারা উঁচু করে ধরলো একজন। তাদের উদ্দেশ্যে কিছু একটা বললেন তিনি, কিন্তু গানের আওয়াজের কারণে শোনা গেল না। সুলিভানকে বাধা শেষ করে ইনগ্রিডের বাবার দিকে এগিয়ে গেল তারা। এরপর ওর মা, ইসাবেল, মিনিস্টার রবার্ট। ইনগ্রিডের সামনে গিয়ে দাঁড়ালো ওরা। হাত আপনা আপনি মুঠো হয়ে গেল আমার, নখ বসে যাচ্ছে তালুতে। ওকে তল্লাশি করে ফোন না পেয়ে হাত থেকে আংটিটা খুলে নিয়ে অন্য সব কিছুর সাথে রেখে দিল। ইনগ্রিডের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে হাত খোলা থাকলে অবস্থা খারাপ করে দিত লোকগুলো, কিন্তু সে মুহূর্তে মুখে কিছু বলল না ও। এরপরে বিলির দিকে এগিয়ে গেল লোকগুলো। ওদের একজনের বন্দুকের উপর ঝাঁপিয়ে পড়ল সে। বন্দুকের বাট ধরে প্রায় বেরও করে ফেলেছিল, কিন্তু আরেকজন অপহরণকারী এসে লাথি মেরে সরিয়ে দিল ওকে। এরপর এলোপাথারি কয়েকটা লাথি কষালো পেট বরাবর। মাটিতে পড়ে গেল বিলি। শক্ত করে ওকে বেঁধে ফেলল একজন। সবাইকে বাধা হয়ে গেলে একজন একজন করে তাদেরকে বেসমেন্টে নিয়ে যেতে লাগলো অপহরণকারীরা। ওখানে নিয়ে নিশ্চয়ই পাও বেঁধে ফেলা হচ্ছে সবার। বিলি আর সুলিভানের পালা আসলে তাদের মুখের উপর দুটো কাপড় চেপে ধরলো অপহরণকারীরা। 5 সেকেন্ডের মধ্যে অজ্ঞান হয়ে গেল দুজনই। এরপর দুজন অপহরণকারী উধাও হয়ে গেল। আমি জানি কোথায় গিয়েছে তারা। উপরতলায় কেউ লুকিয়ে আছে কিনা দেখতে। আমাকে নিশ্চয়ই ঘুমন্ত অবস্থায় পেয়েছিল তারা, হয়তো জাগাবার চেষ্টাও করেছিল। আবার এমনটাও হতে পারে আগে থেকে আমার অসুখটা সম্পর্কে জানতো লোকগুলো। আমাকে আমার ঘরে রেখে নিশ্চয়ই এরপরে বাবার ঘরে গিয়েছিল তারা। সেখানে লুকিয়ে থাকা অবস্থায় পাওয়া যায় 2 আসামিকে। মার্ডককে প্রথমে দেখা গেল পর্দায়। ওপর থেকে নেমে এসে শান্তভাবেই বেসমেন্টের দিকে হেঁটে গেল ও। ভিতর ডিম, বলে উঠলাম। ল্যাসি অত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। একজন অপহরণকারীর মুখ বরাবর থাবা বসালো ও। সাব্বাস। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম আর কতক্ষণ বাকি আছে ভিডিওটার। 3 মিনিট। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো মুখ থেকে। তেমন কিছুই জানা গেল না ভিডিওটা থেকে। ইনগ্রিড যা যা বলেছে সেরকমটাই দেখা গেছে ভিডিওটাতে। এরপরে এই ঘটনাটা ঘটল। অপহরণকারীদের একজন পেছনে টেবিলের দিকে হেঁটে গেল। কেকটা ওখানেই রাখা। এক হাতে অনেকটুকু কেক তুলে নিয়ে আরেক হাত দিয়ে মুখোশটা উঁচু করে ধরল। বিস্ময়ে মুখ দিয়ে অস্ফুট একটা শব্দ বের হয়ে আসলো আমার। লোকটা আরবীয় নয়, শ্বেতাঙ্গ। আর তার গলার ট্যাটুটা দেখে মনে হচ্ছে সে রাশিয়ান। কয়েক বছর আগে রাশিয়ান একটা কোম্পানি শেয়ার কিনেছিলাম আমি। এর আগে অবশ্য ভালো মতো অনুসন্ধান চালিয়ে নিয়েছি। প্রায় 20 মিনিট ধরে, আমার জন্য সেটাই অনেক সময়। তখন কয়েকটা ওয়েবসাইটে রাশিয়ান অক্ষর চোখে পড়ছিল আমার। ওদের বি অক্ষরটা একটু অন্যরকম। কিছুক্ষণ পর রাশিয়ান লোকটার গলায় আঁকানো ট্যাটুটার অর্থ বের করলাম। পাপে বসবাস, পাপেই মৃত্যু। দার্শনিক উক্তি। কোনো মুসলমানের গায়ে আর যাই হোক ট্যাটু থাকবে না। তার মানে রাশিয়ানরা চাচ্ছে যাতে সবাই ভাবে কোনো জঙ্গি সংগঠন অপহরণ করেছে প্রেসিডেন্ট সুলিভানকে। দৌড়ে উপরে গিয়ে আমার সাঙ্গপাঙ্গদের উদ্দেশ্যে বললাম, তাড়াতাড়ি আয় সবাই, এখনই বনির বাসায় ফিরতে হবে। দ্রুত রাস্তা পার হলাম আমরা। এক হাত দিয়ে চেপে রেখেছি ল্যাপটপ। কি ব্যাপার? দৌড়ে বাবার পাশ দিয়ে অতিক্রম করার সময় জিজ্ঞেস করলেন তিনি। ল্যাপটপটা টেবিলে রেখে তার উদ্দেশ্যে বললাম, আপনাদের জানাইনি আমি, কিন্তু আমার ল্যাপটপের ওয়েবক্যাম দিয়ে পুরো বিয়ের অনুষ্ঠানটা ভিডিও করে রাখার ব্যবস্থা করেছিলাম। কিন্তু তোমাকে তো আমি বলেছিলাম যে বনি আছে সে দায়িত্বে। আমি জানি। তাকে থামিয়ে বললাম, কিন্তু আমার ইচ্ছে ছিল যেন আমার ল্যাপটপেও ভিডিওটা থাকে।
এরপরে এটা দিয়ে ইনগ্রিডের জন্য কিছু একটা বানাতাম, কিন্তু সেটা বিষয় না। অপহরণকারীদের আক্রমণের ঘটনাও রেকর্ড হয়ে গিয়েছে ল্যাপটপে। চোয়াল ঝুলে গেল বাবার। শুধু তাই নয়, একজন অপহরণকারী কেক খাওয়ার জন্য মুখোশ উঁচু করে ধরেছিল। তার গলা আর মুখের অর্ধেকটা দেখা যায় সে সময়। আমার ধারণা লোকটা রাশিয়ান। রাশিয়ান? তাকে ট্যাটুর ব্যাপারটা খুলে বললাম। ভিডিওটা ইনগ্রিডকে পাঠাও এখনই। ইমেল করে দিয়েছি আমি। এই বলে ফোনটা তুলে নিলাম। আমার নম্বরে ফোন দিলাম, কেউ ধরল না। আবার ফোন দিলাম, কেউ ধরল না। আবার। অবশেষে ওপাশ থেকে ইনগ্রিডের গলার স্বর ভেসে এলো। ওকে ভিডিওটার ব্যাপারে খুলে বললাম। ও ঈশ্বর, এইটুকুই বলা সম্ভব হলো ওর পক্ষে। ওহ ঈশ্বর। ফোনটা কানে চেপে রেখেছে ইনগ্রিড। হেনরি যা যা বলল সেগুলো হজম করার চেষ্টা করছে। হেনরির সাথে আরও 5 মিনিট কথা বলতে ইচ্ছে করছে ওর, কিন্তু সেটা সম্ভব না। কাজে লেগে পড়তে হবে ওকে। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে ভীষণ, ফোনে বলল ইনগ্রিড। বাসায় এসে আলাপ করব। আমি অপেক্ষায় থাকবো, হেনরি জবাব দিল। আগে বিলিকে খুঁজে বের করো তোমরা। আর প্রেসিডেন্টকে? হ্যাঁ, তাকেও। ফোনটা কেটে দিয়ে উঠে দাঁড়ালো ও। মিটিং রুমের হালকা আলোতে অন্য 6 জনকে দেখা যাচ্ছে। কুপারও ঘুমিয়ে নিচ্ছেন কিছুক্ষণের জন্য। সবাই মেঝেতে ঘুমালেও কুপার ঘুমাচ্ছেন একটা চেয়ারে। দীর্ঘ ক্লান্তিকর একটা দিন কেটেছে সবার। পুরো বিশ্বজুড়ে এখন খোঁজ চলছে প্রেসিডেন্টের, আর টাস্ক ফোর্সের কাজ ছিল সব এজেন্সির পাঠানো রিপোর্ট পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা। ব্রিটিশ, ফ্রেঞ্চ, জার্মান সব ধরনের এজেন্সি তাদের নিজ নিজ গোয়েন্দা বিভাগের সাহায্যে আরোহিত তথ্য ওদের কাছে পর্যালোচনার জন্য পাঠিয়েছে। এরকম দাপ্তরিক কাজ করে অভ্যাস নেই ইনগ্রিডের, ক্রাইম সিনে কাজ করে অভ্যস্ত ও। অনেককে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, কিন্তু কিছু জানা যায়নি এখন পর্যন্ত। ইনগ্রিড জানে যে ওরাই এফবিআই এর একমাত্র টাস্ক ফোর্স নয়, আরও কয়েকটা, এমনকি পুরো আমেরিকা জুড়ে হাজারটা টাস্ক ফোর্স কাজ করছে এই কেসে। কিন্তু ওর মনে হচ্ছে যে প্রেসিডেন্টকে আর বিলিকে উদ্ধারের সব দায়িত্ব ওদের এই 7 জনের দলটার। আর এই দুদিনে সেরকম কোনো তথ্যই হাতে আসেনি ওদের। অবশেষে কিছু একটা জানতে পেরেছে ও। টেবিলে রাখা একটা ল্যাপটপ তুলে নিয়ে নিজের ইমেল আইডিতে লগ ইন করলো ইনগ্রিড। হেনরির পাঠানো ভিডিওটা ডাউনলোড করে নিল। সামনে এগিয়ে ব্রাইডসমেডদের সাথে নাচার মুহূর্ত নিয়ে এলো ভিডিওটাকে। এরপর চালু করে দিলে সেদিনের ঘটনাটা আরেকবার চোখের সামনে ঘটতে দেখল ও। ভিডিওর একদম শেষ দিকে হেনরির বর্ণনা মতো একজন অপহরণকারী মুখোশ উঁচু করে খানিকটা কেক মুখে দিল। ওর বিয়ের কেক। হারামি, বলল ও। 2 আঙ্গুল মুখে পুরে যত জোরে সম্ভব শীষ বাজালো যাতে সবার কানে যায় সেটা। কি হলো? লাফিয়ে উঠলেন ওয়েটস। সবাই উঠে পড়ুন, ইনগ্রিড চিল্লিয়ে বলল। প্রত্যেকের চোখ ওর দিকে ঘুরে গেল। সব কিছু খুলে বলল ও। প্রেসিডেন্টকে অপহরণ করে রাশিয়ার কী লাভ? সুসান জিজ্ঞেস করলেন। ভিডিওটা ওরা 3 বার দেখেছে। আমাদের দেখতে পারে না ওরা, ওয়েটস বললেন। আর পুতিন তো সুলিভানকে সহ্যই করতে পারে না। ইনগ্রিড জানে তাদের দুজনের মধ্যকার দ্বন্দ্বের কথা। সুলিভান আর পুতিন পুরো উল্টো স্বভাবের মানুষ। পুতিন ভাল্লুক হলে সুলিভান শেয়াল। আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে পুতিন সুলিভানের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছে। তার খুব কাছের একজন কর্মী টুইটারে লিখেছে, যদিও সবার ধারণা এটা পুতিন নিজেই টাইপ করেছে, সুলিভান একটা টুজিক। টুজিক হচ্ছে এক ধরনের রাশিয়ান কুকুর। আমরা আরেকটা স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে, ওয়েটস বললেন। গত 2 বছরে পুতিন রাশিয়াকে অন্য একটা অবস্থানে নিয়ে গিয়েছে। পোল্যান্ডকে হুমকি দেয়া হয়েছে, রাশিয়ার সম্প্রসারণের কথা ভাবছে বোধহয়। সোভিয়েত ইউনিয়নের দ্বিতীয় কিস্তি? ডোনাল্ড জিজ্ঞেস করলেন। সেরকমই, সায় জানিয়ে বললেন ওয়েটস। তা বুঝলাম, কুপার বললেন। কিন্তু আরএসি প্রেসিডেন্টকে অপহরণ করেছে এমনটা সাজিয়ে রাশিয়ানদের কী লাভ? ইরাকের নিয়ন্ত্রণ চাই ওদের, ওয়েটস বললেন। সবাই তার দিকে তাকালো। সিরিয়াতে রাশিয়ার অনেক সৈন্য আছে, ওয়েটস জানালেন। এমনকি একটা বিমান ঘাঁটিও বানিয়েছে। কিন্তু শুধু সিরিয়াতেই সীমাবদ্ধ থাকতে চায় না ওরা, ইরাককেও করায়ত্ত করতে চায় এখন। আর আমরা এই কাজে বাধা দিচ্ছি ওদের? হ্যাঁ, ওয়েটস বললেন। বুঝিয়ে বলো, নাটালি নির্দেশের সুরে বললেন। এই অপহরণের ঘটনা সাজিয়ে ইরাক থেকে আমেরিকান সৈন্য সরিয়ে নিতে বলছে ওরা। এমনটা যদি আদৌ করা হয় তাহলে 4000 আমেরিকান সৈন্যদের সাথে কোনো প্রকার লড়াই করতে হবে না ওদের। কিন্তু আমাদের সরকার কখনোই কারোর সাথে নেগোসিয়েশন করে না, মুক্তিপণ দেওয়া দূরে থাক।
যখন সৈন্যদের ফেরত আনার জন্য বেঁধে দেওয়ার সময় পেরিয়ে যাবে তখন রাশিয়ানরা প্রেসিডেন্ট সুলিভানকে মেরে ফেলবে আর আমেরিকা আইসিস সহ মধ্যপ্রাচ্যের সব সংগঠনের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তাশা বললেন, তখন তো আরও কয়েক হাজার সৈন্য পাঠানো হবে এদেশ থেকে। একদম মুছে না ফেলা পর্যন্ত যুদ্ধ চলবেই, যেমনটা ঘটেছিল আল কায়দা আর বিন লাদেনের সময়। হ্যাঁ এবং না, ওয়েটস বললেন। যুদ্ধ ঘোষণা করা হবে এটা ঠিক, কিন্তু আরও সৈন্য পাঠানো হবে না। আমরা আল কায়দার বিরুদ্ধে যুদ্ধ নামে ইরাকে যা যা করেছিলাম সেগুলো থেকে এখনও সামলে ওঠেনি তারা। আমাদের আরও সৈন্য সেখানে প্রবেশ করতে দেবে বলে মনে হয় না। সেদিক থেকে রাশিয়া একটু সুবিধাজনক অবস্থানে আছে। আর ইরাকের সাথে তাদের সম্পর্ক আমাদের চেয়ে কিছুটা ভালো এখন, অন্তত কাগজে কলমে। আমেরিকার প্রেসিডেন্ট নিহত হবার ঘটনাকে কাজে লাগিয়ে ওদের নিজেদের সৈন্য পাঠাবে ইরাকে। এর চেয়ে ভালো অজুহাত আর কিছু হতে পারে না। তখন পুরো পৃথিবী তাদের সমর্থন দেবে, আমেরিকানরাও সেটা মেনে নিতে বাধ্য। এরপর কয়েকদিনের মধ্যে দেখা যাবে ইরান, তুরস্ক সহ অন্য সব জায়গায় ছড়িয়ে পড়েছে রাশিয়ানরা। আর এটা যদি ফাঁস হয় প্রেসিডেন্টকে রাশিয়ানরা অপহরণ করেছে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, ডোনাল্ড বললেন। পারমাণবিক যুদ্ধ, ন্যাটালিও সম্মতি জানালেন। সবাই কিছুক্ষণ বসে থাকলো কিছু না বলে। এই ভিডিওটার ব্যাপারে কাউকে কিছু না বললেই ভালো, কুপার বললেন সবার উদ্দেশ্যে। তার দিকে কড়া দৃষ্টিতে তাকালো ইনগ্রিড। তাহলে বিলিয়ার প্রেসিডেন্টকে উদ্ধার কিভাবে করব আমরা? সবাইকে রাশিয়ানদের বিরুদ্ধে লাগতে হলে ভিডিওটা দেখা জরুরি। আবারও নিরীহ আরবীয় লোকজনদেরকে জিজ্ঞাসাবাদের কথাটা মনে হলো ওর। অপরাধ বোধে ছেয়ে গেল মন। আমরা কিন্তু এখনও জানি না যে লোকটা আসলেও রাশিয়ান কিনা, রিভস বললেন। আর সে আরবিতে কথা বলছিল। মাত্র একজন, মনে করিয়ে দিল ইনগ্রিড। পরের ভিডিওতেও সেই কথা বলেছে ক্যামেরার দিকে তাকিয়ে। রাশিয়ানরা হয়তো আরবীয় কাউকে ভাড়া করেছে এই কাজের জন্য, রিভস মাথা দুলিয়ে বললেন। অথবা রাশিয়ানদেরকেই হয়তো আরবি শিখেছে, ওয়েটস বললেন। আমার মতো। তাছাড়া, ন্যাটালি বললেন কিছুক্ষণ পর, লোকটার গলার ট্যাটু মুসলমানদের সাথে যায় না। ডোনাল্ড হেসে উঠলেন কথাটা শুনে। আমিও একসময় আমার উরুতে নাইকির চিহ্নটা ট্যাটু করিয়েছিলাম। গলাতে তো আর করার নেই, ইনগ্রিড বলল। কিছুক্ষণ ভাবলেন ডোনাল্ড। তা ঠিক। আর ইন্টারনেটের ভিডিওটা? আরএসির একটা ওয়েবসাইটে ওটা দেখা গিয়েছিল প্রথমে, সুসান বললেন। সেটা খুব সহজেই হ্যাকিং করে করা সম্ভব, নাটালি জবাব দিলেন। আমি নিজেও সেটা করতে পারবো। তোমার কি ধারণা গ্রেগ? কুপারকে জিজ্ঞেস করলেন রিভস। মধ্যপ্রাচ্যের কিছু সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এক কথা, আর রাশিয়ার মতো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আরেক কথা, এক নিঃশ্বাসে জবাব দিলেন তিনি। বিশেষ করে 8,000 পারমাণবিক বোমা আছে যাদের কাছে, বললেন ওয়েটস। আমি মনে হয় ভুল শুনছি। 8,000? ন্যাটালি বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমেরিকানদের চেয়েও বেশি। ইনগ্রিড জানে কুপার আর ওয়েটস ঠিক কথাই বলছেন। এটাও জানে রাশিয়া কর্তৃক প্রেসিডেন্টের অপহরণের ঘটনা ছড়িয়ে পড়লে কি ঘটবে। যুদ্ধ, অশান্তি, ধ্বংস। জনসমক্ষে রাশিয়াকে দোষারোপ করার আগে আরও তদন্ত করতে হবে ওদের। যদি রাশিয়াই এই কাজ করে থাকে, রিভস বললেন, তাহলে প্রেসিডেন্ট পুতিনের অগোচরে ঘটানো হয়েছে ব্যাপারটা, এর সম্ভাবনা কীরকম? খুবই কম, ভ্রুকুচকে জবাব দিলেন ওয়েটস। পুতিন কালকেই একটা সংবাদ সম্মেলন করেছে, কুপার বললেন। সেখানে সে বলেছে রাশিয়ান সরকার সার্বিক সহযোগিতা করবে প্রেসিডেন্টকে উদ্ধারের জন্য। যেমনটা বলছিলাম, ওয়েটস বলে উঠলেন। এরই মধ্যে ইরাকে সৈন্য পাঠানোর জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। দীর্ঘ একটা সময় কেউ কিছু বলল না। অবশেষে ইনগ্রিডের দিকে তাকালেন কুপার, বললেন, আর কাকে ভিডিওটা পাঠিয়েছে হেনরি? যতদূর জানি শুধু আমাকেই, ইনগ্রিড বলল। তার মানে এই ঘরে উপস্থিত 7 জন ছাড়া অন্য কেউ দেখেনি ভিডিওটা, যেন নিজেকেই শোনাচ্ছেন কুপার। আবার ইনগ্রিডের দিকে তাকালেন তিনি। রাশিয়ানরা যদি এই কাজ করে থাকে তাহলে বুঝতেই পারছো কীরকম আলোড়ন তুলবে ব্যাপারটা। কূটনৈতিকভাবে সামলাতে হবে আমাদের। ইনগ্রিড মাথা নেড়ে বলল, বুঝতে পারছি। সিআইএতে আমার পরিচিত এক বন্ধু আছে, কুপার বলতে থাকলেন। আমি ওকে এই লোকটার ট্যাটুর ছবি পাঠাচ্ছি, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। আমাদের ডেটাবেজের কোনো অপরাধীর সাথে সেটা মিলে গেলে সাথে সাথে কাজে লেগে পড়বো আমরা, কথা দিচ্ছি। এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে ইনগ্রিডও আশা করছে না। ঠিক আছে। ওকে যে পানির বোতলটা দেয়া হয়েছে সেটার গায়ে কিছু লেখা আছে, কিন্তু ভাষাটা বুঝতে পারল না বিলি।
পানিটাতে কেমন যেন একটা তেতো স্বাদ। বোধহয় কোনো ঝর্ণা থেকে সংগ্রহ করা হয়েছে ওটা, কিংবা হ্রদ থেকে। কিন্তু যে স্যান্ডউইচটা দেওয়া হয়েছিল সেটার স্বাদে কোনো পার্থক্য ছিল না, একদম ওর অফিসের পাশের স্যান্ডউইচের দোকানটার মতনই। ওর খাবার পুরোটার সময় একজন অপহরণকারী বন্দুক হাতে পাশে দাঁড়িয়েছিল। খাবার সেরে ঘরের কোনায় রাখা একটা বালতির কাছে নিয়ে যাওয়া হয় ওকে। সেখানে প্রাকৃতিক কাজকর্ম সেরে উঠলে আবার মুখ বেঁধে ফেলা হয় ওর। সেটাও প্রায় 6 ঘন্টা আগেকার কথা। অন্তত ওর কাছে 6 ঘন্টাই মনে হচ্ছে। আরও বেশিও হতে পারে সময়টা, কিংবা কম। গতদিন প্রেসিডেন্টকে ঘর থেকে বের করে নিয়ে যাবার পর এখন পর্যন্ত একাই আছে ও, নাকি সেটা 2 দিন আগের কথা। ওসবে কিছু যায় আসে না এখন। কবজি ওপরে নিচে মোচড়ালো ও, ছিলে গেছে জায়গাটা। টেপের নিচ দিয়ে ছড়িয়ে পড়া রক্তের ধারা অনুভব করতে পারছে ও। অপহরণকারীদের নিশ্চয়ই দড়ি শেষ হয়ে গেছে, এখন ডাক টেপ দিয়েই কাজ সারছে তারা। বেশ খানিকক্ষণ ধরে কবজিটা নড়াচড়া করছে ও, কিছুটা ঢিল করতে পেরেছে বাঁধন। এই কাজের এক পর্যায়ে দেয়ালে একটা ফাটল চোখে পড়ে ওর, সেখানেই হাতটা ঘষেছে ও। হাত বাঁধা অবস্থায় দেয়ালে হেলান দিয়ে বসে কাজটা করা মোটেও সহজ নয়। প্রথম দিকে তেমন অসুবিধা না হলেও 3 ঘন্টা পর পুরো শরীরের সব পেশি ব্যথা করছে। বিশেষ করে পায়ের পেশিতে মনে হচ্ছে আগুন ধরে গেছে। কিছুক্ষণ বিরতি দিয়ে কষ্ট করে আবার উঠে বসলো বিলি। ওপর নিচ করতে লাগলো হাতটা। যেভাবেই হোক নিজেকে মুক্ত করতে হবে, এটাই ওর বাঁচার একমাত্র আশা, ওদের বাঁচার একমাত্র আশা। সিআইএর বন্ধুর কাছ থেকে বেলা 11টার সময় ফোন পায় কুপার। এপাশ থেকে শুনছিল ইনগ্রিড। বুঝতে পেরেছে ভালো খবর নয়। ফোন রেখে দিয়ে জানালেন তিনি, আমার বন্ধু রাশিয়ার একটা ডাটাবেজ আর এখানকার 6টা ডাটাবেজের ছবিটা মিলিয়ে দেখেছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। দীর্ঘ একটা সময় কিছু না বলে চুপচাপ বসে থাকলো ওরা। তাহলে এখন কি করব আমরা? রিভস বললেন অবশেষে। আর 17 ঘন্টা আছে আমাদের হাতে, কিন্তু তাদের টিকিটারও খোঁজ নেই। ইনগ্রিড রিভসের দিকে তাকিয়ে হাসলো একবার। তাদের বলেছেন তিনি। কিছুক্ষণ ভাবলো ইনগ্রিড। একটা মাত্র উপায়েই খোঁজ পাওয়া যেতে পারে তাদের। একটা লম্বা শ্বাস নিয়ে বলা শুরু করলো, রাশিয়া, ইরাক কিংবা অ্যান্টার্কটিকা, যেখানেই থাকুক না কেন, ওদের খুঁজে বের করার একটা উপায়ই আছে। আমাদের জানতে হবে যে প্রেসিডেন্টের আমার বিয়ের অনুষ্ঠানে আসার ঘটনা কে কে জানতো, আর সেটা রাশিয়ানদের কে জানিয়েছে। চিবিয়ে চিবিয়ে বললেন ওয়েটস। এরপর তাদের পেট থেকে কথা বের করতে হবে আমাদের, ইনগ্রিড সায় জানিয়ে বলল। রাত 9টার মতো বাজছে, আর 7 ঘন্টা আছে হাতে। এখন পর্যন্ত কেবল অর্ধেক রাস্তা তুষারমুক্ত করা সম্ভব হয়েছে, তাও শুধু একপাশে কোনো মতো জড়ো করে রাখা হয়েছে বরফ। তবে হোয়াইট হাউস, সিনেট, কংগ্রেস এসবের কার্যক্রম চলবে অন্যান্য দিনের মতোই। এবার চালকের আসনে থাকবে ভাইস প্রেসিডেন্ট কোর্টনি, কারণ প্রেসিডেন্ট সুলিভান বেঁচে থাকবেন না কাল পর্যন্ত। বিলিরও একই পরিণতি। কারো কাছে রিপোর্ট করার মতো কিছু আছে? কুপার জিজ্ঞেস করলেন। ওরা 7 জন গত 10 ঘন্টা কাটিয়েছে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ না বলে পুনঃ জিজ্ঞাসাবাদ বলাই ভালো হবে, কারণ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের সবাইকে এর আগেও অন্তত 2 বার আনা হয়েছিল জিজ্ঞাসাবাদ কেন্দ্রে। ইনগ্রিড জিজ্ঞাসাবাদ চালিয়েছে 60 জন সিক্রেট সার্ভিস এজেন্ট, হোয়াইট হাউসের ইন্টার্ন আর সিনেটরদের ওপর। অনেককে বাসা থেকে হামার গাড়ি করে তুলে নিয়ে আসা হয়েছে এ কাজের জন্য। টেনেসির র্যালফ নামের এক কংগ্রেস সদস্য স্বীকার করেছেন তিনি গতবারের নির্বাচনী ফান্ড থেকে $1000 সরিয়েছিলেন। রিভস বললেন, এছাড়া অন্য কোনো কিছু জানতে পারিনি আমি। আমিও না, ন্যাটালি বললেন। ইনগ্রিড ওর মাথা ঝাঁকিয়ে বলল, আমি যাদের জিজ্ঞাসাবাদ করেছি তারাও কোনো সন্দেহজনক আচরণ করেননি। আমার মনে হয় না বাইরে যাবার ব্যাপারটা কাউকে বলেছিলেন প্রেসিডেন্ট। ওয়েটস বললেন, এটুকু বুদ্ধি আছে তার মাথায়। ইনগ্রিড সম্মতি জানালো। ওয়েটস ঠিকই বলেছেন, কাউকে জানাবার কথা নয় প্রেসিডেন্টের, একজন বাদে। কি ভাবছো? কুপার জিজ্ঞেস করলেন। ইনগ্রিড বুঝতে পারলো 6 জোড়া চোখ ঘুরে গেছে ওর দিকে। সে রাতের ঘটনা মনে করার চেষ্টা করছিল ও, বোধহয় সেটা ওর চেহারা দেখেই বুঝতে পেরেছে সবাই। একটা কথা মাথায় ঘুরছে আমার, বিড়বিড় করে বলল ও। ঝেড়ে কাশো, ওয়েটস তাগাদা দিলেন। লম্বা করে একটা শ্বাস নিল ও, এরপর বলল, বিয়ের দিন আমার মনে হচ্ছিল তিনি বারবার জানালার দিকে তাকাচ্ছেন। কে? টেবিলের একপাশ থেকে জিজ্ঞেস করলেন রিভস। একবার ঢোক গেল ইনগ্রিড। রেড।
সিক্রেট সার্ভিসের সুসান গম্ভীর মুখে ভেতরে প্রবেশ করলেন। হাতের ফোনটা পকেটে ঢুকিয়ে রেখে বললেন, রেডের আসল নাম টেরি ফ্রেল। ওর অর্থনৈতিক অবস্থা যাচাই করে সেরকম কিছু পাওয়া যায়নি। ব্যাংকের অ্যাকাউন্টেও কোনো সন্দেহজনক লেনদেন চোখে পড়েনি। তবে প্রথমে একটা ব্যাপার চোখ এড়িয়ে গেলেও পরে সেটা ধরা পড়ে। ওর দুটো বাড়ি বন্ধক রাখা ছিল, আর সেগুলোর সময়সীমা এই মাসেই পার হয়ে যাবার কথা, কিন্তু কিছুদিন আগে পুরোপুরি পরিশোধ করে দেওয়া হয় বন্ধকির টাকা। কত ডলার? রিভস জিজ্ঞেস করলেন। 16 লক্ষ। বাড়িগুলো কোথায়? কুপার জিজ্ঞেস করলেন। একটা এখানে অ্যাডামস মর্গানে, আর আরেকটা ব্রাইটন বিচে। ব্রাইটন বিচ? চিল্লিয়ে উঠলেন ওয়েটস। মুখ কালো হয়ে গেল ইনগ্রিডের, সেই সাথে অন্য সবার। ব্রাইটন বিচ নিউ ইয়র্কে, রাশিয়ানদের এলাকা। রেডের অ্যাডাম মর্গানের বাসাটায় পৌঁছতে 20 মিনিট লাগলো ওদের। এখানকার সব রাস্তা তুষারমুক্ত করা হয়েছে আগেই। অনেক উচ্চবিত্তের বসবাস এখানে, এরকমটা হওয়াই স্বাভাবিক। এত বড় একটা বাড়ির কি দরকার ছিল ওর? ন্যাটালি জিজ্ঞেস করলেন। বিয়ে শাদী করেনি সে, একটা অ্যাপার্টমেন্ট কিনলেই তো হতো। বোধহয় বিয়ের কথা ভাবছিলেন, ইনগ্রিড বলল অদূর ভবিষ্যতে। হেনরির অ্যাপার্টমেন্টের কথা না ভেবে পারল না ও। ওদের যখন নিজেদের ছোট্ট একটা পরিবার হবে, তখনও কি হেনরি সেখানেই থাকতে চাইবে? বাচ্চা নেবার জন্য তৈরিও নিজে, কিন্তু হেনরির সে ব্যাপারে কী ধারণা, এসব নিয়ে কথা হয়নি ওদের মধ্যে। যদিও ওর এখন 32 বছর চলছে। আসলেও কি তৈরি ও? সব ঠিকঠাক। সামনে দরজাটা খুলে বললেন কুপার। রিভস আর তিনি প্রথমে ভেতরে ঢুকলেন। অবশ্য ভেতরে সন্দেহজনক কিছু আছে বলে মনে হয় না। টাস্ক ফোর্সের অন্য সদস্যদের মধ্যে ওয়েটস এখন তার পরিচিত সব রাশিয়ান মিত্রের সাথে কথা বলে দেখছে। ডোনাল্ড রাশিয়ান চোরাচালানিদের কাছ থেকে রেড সম্পর্কে কিছু জানা যায় কিনা সেটা খতিয়ে দেখায় ব্যস্ত। আর সুসান হোয়াইট হাউসে রেডের লকার তল্লাশি করতে গিয়েছে। ব্রাইটন বিচে FBI এর নিউ ইয়র্ক শাখার একদল অফিসার রেডের বাসায় তল্লাশির প্রস্তুতি নিচ্ছে। ন্যাটালি আর ইনগ্রিড কিছুক্ষণ অপেক্ষা করে ভেতরে ঢুকে কুপার আর রিভসের সাথে পুরো বাসায় চিরুনি অভিযান চালালো পরের 1 ঘন্টা। ইনগ্রিড রেডের প্রত্যেকটা ড্রয়ার খুলে পরীক্ষা করে দেখেছে, কোনো আলমারিও বাদ দেয়নি, কিন্তু কিছু পায়নি কোথাও। ও এখনও মনে মনে আশা করছে রেডের কাছ থেকে ফাঁস হয়নি কথাটা। ব্রাইটন বিচের বাড়ি আর বন্ধকির টাকার হয়তো সহজ কোনো ব্যাখ্যা আছে। পরিবারের কেউ হয়তো দিয়েছিল টাকাটা। ব্রাইটন বিচের বাড়িটা শুধুমাত্র বিনিয়োগের জন্যও কেনা হতে পারে। ইনগ্রিড চাচ্ছে না এসবের সাথে রেডের কোনো সম্পর্ক থাকুক। লোকটাকে খুবই পছন্দ করতো ওরা। আর প্রেসিডেন্ট সুলিভানের সাথে তার 30 বছরের সম্পর্ক, ভাইয়ের মতন। কথা যদি ফাঁস করেই থাকেন, তাহলে মেরে ফেলা হলো কেন? এদিকে আসুন সবাই। নাটালের গলার স্বর শোনা গেল লিভিং রুম থেকে। বেডরুম থেকে বেরিয়ে লিভিং রুমে একটা কাউচের ওপর নাটালিকে বসে থাকতে দেখলো ইনগ্রিড। কুপার আর রিভস এরই মধ্যে এসে পড়েছেন সেখানে। দেখে মনে হচ্ছে রেড ফ্যান্টাসি ফুটবলের খুব বড় ভক্ত ছিল, নাটালি বলল। এই মৌসুমে প্রায় $60,000 এখানে খরচ করেছে সে। 60,000? কুপার জিজ্ঞেস করলেন। আর পোকারে 20,000, মাথা নেড়ে বললেন নাটালি। এই তথ্য আগে পেলাম না কেন আমরা? রিভস জিজ্ঞেস করলেন। নাটালি অ্যাকাউন্টের মূল পেজে ক্লিক করে ক্রেডিট কার্ডের শেষ 4 ডিজিট মিলিয়ে দেখলেন। সুসান যে কার্ড সম্পর্কে খোঁজ নিয়েছে সেটার সাথে এটা কোনো মিল নেই। এটা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাবে না? কুপার জিজ্ঞেস করলেন। আর কি কাজে টাকা খরচ করা হয়েছে সেটা জানা যেত তাহলে? আমি দেখছি। এই বলে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল দিলেন নাটালি। ঠিক এই সময় কুপারের ফোন বেজে ওঠায় ওখান থেকে সরে গেলেন তিনি। ইনগ্রিড ওর নিজের ফোনটা বের করলো। প্রায় 12টা। কুপার ফিরে এসে বললেন, নিউ ইয়র্কের অফিস থেকে ফোন করেছিল। ব্রাইটন বিচের বাড়িটাতে কাউকে পাওয়া যায়নি। এখনও তল্লাশি চালাচ্ছে ওরা, কিন্তু কিছু পাবে বলে মনে হয় না। ইনগ্রিড মাথা দুলিয়ে বলল, কিছু পাওয়া গেলে সেটা একটু বেশি কাকতালীয় হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এটা ছাড়া অন্য কোনো সূত্র নেই আমাদের হাতে। হয়তো ওয়েটস কিছু জানাতে পারবে আমাদের। রিভস বললেন। রাশিয়ার মধ্যে কোন জায়গার ঠিকানা? বেশি ভরসা করো না। এই বলে আবার তল্লাশির কাজে ফিরে গেলেন কুপার। সবাই চলে গেছে। জর্জ অবশেষে নিজের গাড়িটা বরফের ভেতর থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল। এরপর সারাদিন ধরে সবাইকে যার যার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে। ইনগ্রিডের বাবা, মা, বোন আর বান্ধবীদের হোটেলে প্রথমে নিয়ে এরপর বিমানবন্দরে নামিয়ে দিয়েছেও। রাস্তায় কিছু দূর পরপর চেকপোস্ট বসার কারণে আর পিচ্ছিল রাস্তার দরুন এই 20 মাইলের মধ্যে আসা যাওয়া করতে প্রায় 4 ঘন্টা সময় লেগেছে বেচারার। আসার পথে একটা সুপার শপ থেকে বনির জন্য কিছু সদাইপাতিও করেছে। আর এসবই আমার বাবাকে মেঝে থেকে কার্পেট তুলে ফেলতে সাহায্য করার পরে।
জর্জের কাছে শুনলাম সেফওয়ে পার্কিং লটে নাকি 30 ফিট উঁচু বরফের দেয়াল সৃষ্টি হয়েছে। বাবা বললেন, 30 ফিট? হ্যাঁ, সব স্নো ব্লোয়ারগুলো ওখানেই বরফ জমা করে। খালি পার্কিং লটগুলোই বরফ জমা করার প্রধান জায়গা। ফেডেক্স ফিল্ডের পার্কিং লটের অবস্থা দেখলে হাঁ হয়ে যেতে। ওয়াশিংটন রেডস্কিন্সের খেলা ফেডেক্স ফিল্ডেই হয়। ম্যারিল্যান্ডে অবস্থিত ওটা। খবরে কি বলছে জিজ্ঞেস করলাম। রাশিয়ানদের ব্যাপারটা ফাঁস হয়েছে? বাবা মাথা নেড়ে না করে দিলেন। অবাক হলাম না। পৃথিবীর তৃতীয় শক্তিশালী রাষ্ট্রকে প্রেসিডেন্ট অপহরণের দায়ে অভিযুক্ত করা কোনো সহজ কাজ নয়, তাও শুধুমাত্র একটা ট্যাটুর ভিত্তিতে। বাবা বললেন, ভাইস প্রেসিডেন্ট আর ফার্স্ট লেডি একটা সংবাদ সম্মেলন করেছে অবশ্য। ফার্স্ট লেডির কী অবস্থা? কিম সুলিভানের সাথে কখনো সাক্ষাৎ হয়নি আমার, কিন্তু কয়েক বছর আগে প্রেসিডেন্টকে নির্দোষ প্রমাণের জন্য যখন গবেষণা চালিয়েছিলাম তখন তার সম্পর্কে অনেক কিছু জানতে পারি। সুলিভানের সাথে ওহাইওতে প্রথম দেখা হয় তার, এরপর একসাথে দুজন ভার্জিনিয়াতে চলে আসেন। এখানেই প্রথমে গভর্নর নির্বাচিত হন সুলিভান। সবাই বেশ পছন্দ করেন মহিলাকে। বেশ ভালোভাবেই নিজেকে সামলাচ্ছেন তিনি। তবে কয়েকবার ধরে এসেছিল তার গলা কথা বলার সময়। বেশি সময়ও নেননি তিনি। সবাইকে ধৈর্য ধরে প্রার্থনা করতে বলেছেন। আর ভাইস প্রেসিডেন্ট, তিনি কি বললেন? বাবা কোর্টনির কথা পুনরাবৃত্তি করলেন। যদি ব্যাপারটা তার একান্ত সিদ্ধান্ত হতো তাহলে কালক্ষেপণ না করে ইরাক থেকে সব সৈন্য ফিরিয়ে নিতেন তিনি। কিন্তু আমেরিকান প্রশাসন অপরাধীদের সাথে মধ্যস্থতা করে না। তিনি বলেন, অপহরণকারী কারা এ সম্পর্কে তথ্য আছে তাদের কাছে। আর প্রেসিডেন্টের ক্ষতি হোক আর না হোক তিনি মধ্যপ্রাচ্যের সকল জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ঘোষণা করবেন। কিন্তু এর পেছনে তো ওসব সংগঠনের কোনো হাত নেই। বাবা আমাকে বনির কম্পিউটার যে ঘরে রাখা সেখানে নিয়ে আসলেন। সেখানে দেখলাম বেশ কয়েকটা জঙ্গি সংগঠন প্রেসিডেন্টকে অপহরণের ঘটনাটা নিজেদের বলে দাবি করছে। তবুও আমার বিশ্বাস হলো না ব্যাপারটা। অবশ্যই তারা এসবের কৃতিত্ব নিতে চাইবে। আমেরিকার প্রেসিডেন্টকে অপহরণের ঘটনা তো আর অহরহ ঘটে না। ভিডিওগুলো দেখা শেষ হলে খাবার নিয়ে আসার জন্য উঠে গেলেন বাবা। জর্জ যখন আমার বিয়ের অতিথিদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছিল, ইসাবেল ততক্ষণে স্প্যাগেটি রান্না করে রেখেছে আমাদের জন্য। কম্পিউটারের ঘড়ির দিকে তাকালাম, 3:11 বাজছে, আর 49 মিনিট আছে। আমার নিজের জন্য গুনছি না এবার, বিলি আর সুলিভানের জন্য গুনছি। হুটুপুটের আওয়াজ শুনে ঘুরে তাকালাম। ল্যাসি ঘরে ঢুকে প্রথমে লাফ দিয়ে কম্পিউটার টেবিলের উপর উঠে শেষে আমার কোলে আশ্রয় নিল। কি খবর? এই বলে ওর কানের পেছলটা চুলকে দিলাম। মিয়াও। কি করলি তোরা সারাদিন? মিয়াও। মজা করলি? এর মধ্যে কি চেস্টারকে ভয় দেখানোও পড়ে? মিয়াও। হ্যাঁ, ওই কঙ্কালের মতো কুকুরটার কথাই বলছি। মিয়াও। গ্রেচেন? ওর কাছ থেকে দূরে থাকার কথা তোর মনে আছে তো? মিয়াও। তাই নাকি? কিন্তু বনি আমার উদ্দেশ্যে একটা চিরকুট লিখেছেন সকালবেলা। এই বলে নীল রঙের কাগজের টুকরোটা ওকে দেখালাম। তুই কথা রাখিস নি। ল্যাসি লাফ দিয়ে আমার কোল থেকে পালিয়ে যাবার আগেই ক্যাক করে চেপে ধরলাম ওকে। এরপর গলা পরিষ্কার করে পড়া শুরু করলাম। প্রিয় হেনরি, দয়া করে তোমার বদ বিড়ালটাকে গ্রেচেনের কাছ থেকে দূরে রাখবে। এমন অবস্থায় ওকে পেয়েছি আমি যেটা লেখার রুচি হচ্ছে না। বনি। আমার বদ বিড়াল? লেখার রুচি হচ্ছে না? ওর মাথায় একটা বাড়ি দিলাম। তুই কথা দিয়েছিলি। আরেকটা বাড়ি দিলাম। গ্রেচেনের বয়স 133 বছর। যদি একটা বিড়ালের চেহারা লাল হয়ে যাওয়া সম্ভব হতো তাহলে তাই হলো ল্যাসির সাথে। মিয়াও। হ্যাঁ, 133 বছর। মিয়াও। না, তোর চামড়া এখন ওরকম ঝুলে যাবে না। এই সময় বাবা খাবার নিয়ে ভেতরে ঢুকলেন। সেখান থেকে কিছুটা নিয়ে ওকে খাওয়ালাম। এরপর প্রথম ভিডিওটা বের করে দেখার সিদ্ধান্ত নিলাম। আসলে আমার দেখার ইচ্ছে কতবার ইউটিউবে দেখা হয়েছে ওটা, 99 লক্ষ বার। এই ভিডিওটাই ইন্টারনেটের সর্বকালের সবচেয়ে বেশিবার দেখা ভিডিও কিনা সেটা জানতে গুগলে সার্চ দিলাম। 25তম এটা। সবচেয়ে বেশিবার দেখা ভিডিওটার নাম দেখলাম গ্যাংনাম স্টাইল। ক্লিক করলাম সেটাতে। মজার ভিডিওটা। এমনকি ল্যাসিও ওটা থেকে চোখ সরাতে পারছে না। মিয়াও। হ্যাঁ, এশিয়ান টিম্বারলেক লোকটা। আমার দিনের 5 মিনিট 2 সেকেন্ড নষ্ট করে আবার আগের ভিডিওটা দেখায় ফিরে গেলাম। ভিডিওটার মাঝখানে একটা শব্দের কারণে অপহরণকারীরা কিছুক্ষণের জন্য জমে গিয়েছিল। ল্যাসিকেও দেখলাম ঠিক সেই মুহূর্তেই জমে যেতে। ওর কান খাড়া হয়ে উঠেছে। মিয়াও। 10 সেকেন্ড পেছনে টানলাম, চালু করলাম। আবার কান খাড়া হয়ে গেল ওর। আবার একই কাজ করলাম, একই ফল।
প্রতিবারই কান আপনা আপনি খাড়া হয়ে যাচ্ছে ওর। কি হয়েছে? মিয়াও। কি বলছিস এসব? মিয়াও। আওয়াজ বাড়িয়ে দিয়ে স্পিকারের কাছে কান নিয়ে গেলাম। আমার ভ্রুজোড়া উঁচু হয়ে গেল। ঠিক বলেছিস। ওকে বললাম। পেছনের কিছু ফেটে পড়ার আওয়াজের পর আবছাভাবে একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে, কিন্তু ল্যাসের মতে ওটা অন্য কোনো কুকুর নয়, মার্ডকের আওয়াজ ওটা। নিশ্চিত হবার জন্য আরও 3বার শুনলাম। আওয়াজটা কোনো মিসাইল কিংবা এয়ার স্ট্রাইকের নয়, বরফের চাই ভেঙে পড়ার কারণে ওরকম বিকট শব্দ হয়েছিল। ভিডিওটা মধ্যপ্রাচ্য কিংবা রাশিয়াতে নয়, বাবার বাসা থেকে 10টা বাসা দূরে ধারণ করা হয়েছে। দাঁড়াও, বাবা বললেন। আবার সব কিছু খুলে বলো আমাকে। লম্বা করে শ্বাস নিলাম একবার। ঘটনার পরের দিন 3 মাস্তানকে বাইরে তুষারে খেলার জন্য বের হয়েছিলাম আমি। রাস্তার শেষ প্রান্ত পর্যন্ত গিয়েছিলাম আমরা। সেখানে একটা বাসার ছাদ থেকে বরফের চাই ভেঙে পড়তে দেখেছিলাম। বেশ জোরে শব্দ হয়েছিল। মার্ডক ভয় পেয়ে ডেকে ওঠে সে সময়। ভিডিওটাতে বরফের পতনের শব্দ আর মার্ডকের ডাক দুটোই কানে আসবে আপনার। মানে? চশমাটা নাকের উপরে ঠেলে দিয়ে বাবা বললেন, সুলিভান আর বিলিকে এই রাস্তার একটা বাসাতে আটকে রাখা হয়েছে, এটা বলতে চাচ্ছ তুমি? মাথা নেড়ে সায় জানালাম। গোটা কাজটা দীর্ঘ পরিকল্পনা করে করা হয়েছে। বললাম, এক রাতে সিদ্ধান্তে কিছু করা হয়নি। কোনোভাবে রাশিয়ানরা জানতে পেরেছিল সুলিভান আমার বিয়ের অনুষ্ঠানে আসবেন। কিভাবে সেটা জানি না আমি, কিন্তু হোয়াইট হাউসের উদ্দেশ্যে একটা বিয়ের কার্ড পাঠিয়েছিলাম আমরা। সেখান থেকে হয়তো, যাই হোক, তারা কোনোভাবে এই এলাকায় একটা বাসা ভাড়া নেয় এয়ারবিএনবির মাধ্যমে, কিংবা কিনেই নেয় হয়তো। এরপর সেখান থেকে নজর রাখা শুরু করে। বিয়ের রাতে সুলিভান আর বিলিকে অপহরণ করে হয়তো শহর থেকে বেরিয়ে যাবার ইচ্ছে ছিল তাদের, কিন্তু তুষারঝড়ের কারণে সেটা সম্ভব হয়নি। তাই সেই বাসাটাতেই ফেরত যায় তারা। কথাটা বিশ্বাস করা শক্ত, কিন্তু তোমার এটা মনে হচ্ছে কেন? এখনও সেখানে আছে তারা। রাস্তা পরিষ্কারের পর তো এখান থেকে বেরিয়ে যাবার কথা। অসম্ভব। এফবিআই এর লোকজন প্রতিটা রাস্তায় চেকপোস্ট বসিয়েছে একটু পরপর। শহর থেকে বের হবার আর ঢোকার রাস্তায় কড়া পুলিশি তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া আমাদের বাসার বাইরে তো ফেয়ারফ্যাক্স পুলিশ ডিপার্টমেন্টের গাড়ি পাহারা দিয়েছে ঘটনার পরের 2 দিন। তাদের একমাত্র সুযোগ ছিল গতকাল, কিন্তু সেটাও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কিন্তু এফবিআই এর লোকজন এই এলাকার প্রতিটা বাড়িতে কড়া নেড়ে দেখেছে। কেউ যদি এয়ারবিএনবির মাধ্যমে বাসা ভাড়া দেয়, তাহলে সেটাও তো জানতে পারার কথা তাদের। যদি কেউ দরজা না খোলে, তাহলে তো তাদের জানার কোনো উপায় থাকবে না। তারা হয়তো ধারণা করেছে যে সেখানকার বাসিন্দারা ঝড়ের কারণে আটকা পড়েছে কোথাও। হতে পারে। বাসার বর্ণনাটা দিলাম তাকে। আপনি বুঝতে পারছেন কোন বাসার কথা বলেছি আমি? মনে হয়। জানেন কে থাকে সেখানে? ওখানে যে পরিবারটা থাকতো তাদের চিনতাম আমি, কিন্তু গত বছর চলে গেছে তারা। নতুন মালিকদের সঙ্গে সম্পর্ক কোনো ধারণা নেই। এত বেশি বাসা বদল হয়ে এলাকায় যে সবার সাথে যোগাযোগ রাখা অসম্ভব। তাছাড়া খুব বেশি মানুষের সাথে যোগাযোগ রাখার মতো মানুষ নন তিনি। মার্ডকের সাথেই দিন চলে যায় তার। ঘড়ির দিকে তাকালাম, 3টা 31 বাজছে। ইনগ্রিডকে জানাতে হবে। এ ব্যাপারটা খতিয়ে দেখা উচিত ওদের। ভুলও হতে পারে আমার, তবুও। বনির ল্যান্ডফোনটা কানে ঠেকালাম, কোনো ডায়াল টোন নেই। দৌড়ে কম্পিউটার ঘরে ফিরে এসে বাবাকে বললাম, ফোনে লাইন নেই। বাবার মুখ কালো হয়ে গেল। বললেন, ও তোমাকে বলতে ভুলে গেছিলাম, বরফ জমে ভারী হয়ে যাওয়ায় কয়েক জায়গায় ছিঁড়ে গেছে বৈদ্যুতিক তার। আজ অর্ধেক বেলা পর্যন্ত বিদ্যুৎ পাইনি আমরা। কারো মোবাইল ফোন আছে? কিছুক্ষণ ভাবলেন বাবা, তারপর মাথা নেড়ে না করে দিলেন। মিনিস্টার রবার্ট বাদে অন্য সবার ফোন নিয়ে গেছে অপহরণকারীরা, আর ওরটাও গাড়িতে ছিল। তাছাড়া অর্ধেকের মতো ফোন টাওয়ার বন্ধ হয়ে গিয়েছে বিদ্যুৎ স্বল্পতার কারণে। নেটওয়ার্ক নেই ওর ফোনে। তাহলে আমাদের পুলিশ স্টেশনে যেতে হবে এখন। সে সময় নেই আমাদের হাতে। 10 মিনিট লাগবে এখান থেকে পুলিশ স্টেশনে যেতে, আর সেটাও যদি গাড়ি জোরে চালাই তাহলে। এরপরে আরও 10 মিনিট লাগবে পুলিশের এখানে আসতে। ততক্ষণে প্রেসিডেন্টের বিলির সময় শেষ হয়ে যাবে। কি বলতে চাচ্ছেন? লম্বা একটা শ্বাস ছাড়লেন তিনি। বললেন, যা করার আমাদের নিজেদেরই করতে হবে। ইনগ্রিড আর ফেয়ারফ্যাক্স পুলিশ ডিপার্টমেন্টের উদ্দেশ্যে ইমেল পাঠালাম আমরা। গুগল ফোনের সহায়তায় একবার চেষ্টা করলাম ইনগ্রিডের সাথে যোগাযোগ করার, কিন্তু সেজন্য অ্যাকাউন্ট খুলতে হবে। ইন্টারনেটের মাধ্যমে ফোন দেওয়ার নিশ্চয়ই আরও মাধ্যম আছে, কিন্তু সেগুলো খুঁজে বের করতে করতে সুলিভান আর বিলি দুজনের সময়ই শেষ হয়ে যাবে। বাবার বেসমেন্টে যখন আমরা ঢুকি তখন 3টা 38 বাজছে। আমি ভেবেছিলাম আপনার একটা বন্দুক আছে। বললাম, আছে তো। এই বলে বন্দুকের মতো দেখতে একটা যন্ত্র আমাকে দেখালেন তিনি। ওটা একটা নেইল গান, পেরেক বসানোর যন্ত্র।
বন্দুকের মতোই? না, মোটেও না। একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, মিও। ঘুরে দাঁড়ালাম। ল্যাসি, মার্ডক আর আর্চি সিঁড়িতে দাঁড়িয়ে আছে। ওরাও অংশ নিতে চায় অভিযানে। মিও। তোর কি আসলেও ধারণা খুঁজলে একটা তলোয়ার পাওয়া যাবে এখানে? মিও। হ্যাঁ, একটা তলোয়ার থাকলে তো ভালোই হতো। মিও। কিংবা মেশিন গান। কিন্তু একটা অ্যান্টিকাটার ছাড়া অন্য কিছু খুঁজে পেলাম না। দেয়ালের একপাশ থেকে লোহার রেঞ্জটা তুলে নিলাম আর বাবাকেও নেইল গানটা সঙ্গে নিতে বললাম। একেবারে খালি হাতে যাওয়ার চেয়ে এগুলো সাথে থাকা ভালো। আমি মনে হয় কিছু একটা পেয়েছি, ন্যাটালি বললেন। রেডের অন্য ক্রেডিট কার্ডটা স্টেটমেন্ট পেতে 2 ঘন্টার মতো সময় লাগে। ন্যাটালি এরপর থেকে সেটা লেনদেনগুলো যাচাই করে দেখছেন। ইনগ্রিড দৌড়ে গেল, তার পেছনে কুপার এবং রেভস। এই খরচগুলো দেখুন, ন্যাটালি বললেন। এয়ারবিএনবির উদ্দেশ্যে করা হয়েছে এগুলো। কুপার বিভ্রান্ত ভঙ্গিতে তাকালে ইনগ্রিড তাকে বোঝালো, এয়ারবিএনবি হচ্ছে এয়ার বেড অ্যান্ড ব্রেকফাস্ট না কি যেন। মূল কথা, এটার মাধ্যমে লোকজন তাদের বাসা অপরিচিত লোকদের ভাড়া দিতে পারে। তিনি মাথা নাড়লেন। ন্যাটালি বললেন, ফেব্রুয়ারির 17 তারিখে $7,500 পরিশোধ করা হয়েছে। অনেকগুলো টাকা, কুপার বললেন। কোন জায়গার জন্য এই লেনদেন করা হয়েছে সেটা জানা যাবে? এয়ারবিএনবি সম্পর্কে কিছুটা ধারণা আছে ইনগ্রিডের। হেনরির সাথে আলাস্কার ফেয়ারব্যাঙ্কসে ঘুরতে যাবার আগে অনেকগুলো বাসার খোঁজ নিয়েছিল ওরা এখান থেকে। ও জানে যে শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ না এয়ারবিএনবির কার্যক্রম। পৃথিবীর যে কোনো জায়গায় বাসার জন্য টাকা পাঠাতে পারে রেড। ন্যাটালি ডেস্কের ওপর রাখা তার ফোনের দিকে নির্দেশ করে বললেন, সুরটা শুনতে পাচ্ছেন আপনারা? ফোনের স্পিকার থেকে ভেসে আসা মৃদু সুরটা কানে লাগলো ইনগ্রিডের। ন্যাটালি খুলে বললেন যে এয়ারবিএনবির হটলাইনে ফোন দিয়ে একজনের সাথে কথা বলেছেন তিনি, কিন্তু সে কোনো প্রকার তথ্য দিতে অস্বীকৃতি জানায়। এরপর ন্যাটালিকে হোল্ডে রেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলতে যায়। সেটাও প্রায় 10 মিনিট আগের কথা। ইনগ্রিড ঘড়ির দিকে তাকালো। 3:27 বাজছে, আর 33 মিনিট। তুমি কি তাদের বলেছো যে কেন তথ্যটা দরকার আমাদের? কুপার জিজ্ঞেস করলেন। হ্যাঁ, জাতীয় নিরাপত্তার খাতিরে এই বাক্যটা ব্যবহার করেছি। রিভস জিজ্ঞেস করলেন, ওর সার্চ হিস্টোরি দেখেছো? ন্যাটালিকে দেখে মনে হলো মজা করা হচ্ছে তার সাথে। অবশ্যই, সবার প্রথমেই সেটাই করি আমি, কিন্তু কিছু পাইনি এয়ারবিএনবি সম্পর্কে। তা বুঝলাম, কিন্তু সে তো এখনও এই অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থায় থাকতে পারে। অনেকেই এরকম করে থাকে। তার ব্রাউজার দিয়ে এয়ারবিএনবির পেজে ঢুকে দেখো। ন্যাটালি মাথা নিচু করে কাজে লেগে পড়ল। ইনগ্রিড দেখল মহিলার গাল লাল হয়ে গেছে। তবে কিছু না বলে চুপচাপ এয়ারবিএনবির ওয়েবসাইটে ঢুকে পড়লেন তিনি। রেডের ইউজার নেম দেখা যাচ্ছে সেখানে, কিন্তু পাসওয়ার্ডের ঘর ফাঁকা। ধুর। কুপার ন্যাটালির ফোনটা নিয়ে একই নম্বরে ডায়াল করে ঘর থেকে বের হয়ে গেলেন। ঠিকানাটা বের করার চেষ্টা করবেন। ইনগ্রিড পাসওয়ার্ড বক্সটার দিকে তাকালো। রেডের সাথে খুব কমই কথা হয়েছে ওর, আর প্রতিবারই ওর পছন্দের খেলার দল রেডস্কিন্সদের নিয়ে। এই রেডস্কিন্স প্রীতি রেডের এমন ডাকনামের মূল কারণ। আর ইনগ্রিডের সকল পাসওয়ার্ড রেডস্কিনের সাথে কোনো না কোনোভাবে যুক্ত। রেডের ক্ষেত্রেও কি একই কথা প্রযোজ্য? রেডস্কিন্স চেষ্টা করে দেখুন তো, ইনগ্রিড বলল। ন্যাটালি আর রিভস দুজনই ওর দিকে কৌতূহলী চোখে তাকালেন। ন্যাটালি শব্দটা টাইপ করলেন পাসওয়ার্ড বক্সে, কিন্তু এরপর এন্টার না চেপে অন্য একটা ট্যাব খুলে যায় এয়ারবিএনবি এর পেজে ঢুকে নতুন একটা অ্যাকাউন্ট খোলা শুরু করলেন। ইনগ্রিড প্রথমে বুঝলো না কি করছেন তিনি। কিছুক্ষণ পর বললেন ন্যাটালি, ন্যূনতম একটা সংখ্যা দরকার পাসওয়ার্ডের জন্য। লম্বা একটা শ্বাস নিল ইনগ্রিড। একটা সংখ্যা। রেডস্কিন 7 চেষ্টা করে দেখুন, ইনগ্রিড বলল। জো থেইসম্যানের জার্সি নম্বর। ন্যাটালি মাথা নাড়লেন, যদিও তাকে দেখে মনে হচ্ছে না জো থেইসম্যান নামের কাউকে চেনেন তিনি। টাইপ করে এন্টার চেপে মাথা নেড়ে না করে দিলেন, ভুল পাসওয়ার্ড। আমাকে ঝুলিয়ে রাখবেন না? কুপারের গলার স্বর কানে আসলো। ইনগ্রিডের হৃদস্পন্দন দ্রুত হয়ে গেছে। ঘড়ির দিকে তাকালো। 3:31, 29 মিনিট। রেডের সাথে ওর কথোপকথনের বিষয়ে চিন্তা করতে লাগলো। তিনি বলেছিলেন জো থেইসম্যান তার প্রিয় খেলোয়াড়। এছাড়া আর কি বলেছিলেন? 2 বছর আগে একবার রেডস্কিন্স দলের নাম নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল পত্রপত্রিকায়। অনেকের মতে রেডস্কিন্স নামটা নেটিভ আমেরিকানদের জন্য অপমানজনক। তারা দলটার নাম দিয়েছিল ওয়াশিংটন ফুটবল টিম। রেডের সাথে যতবার কথা হয়েছে প্রতিবারই দলটাকে ওয়াশিংটন বলেই উল্লেখ করেছিলেন তিনি। ব্যাপারটা একটু অদ্ভুত ঠেকেছিল ইনগ্রিডের কাছে। ন্যাটালির উদ্দেশ্যে ঝুঁকে ইনগ্রিড বলল, ওয়াশিংটন 7 দিয়ে দেখুন। ন্যাটালি টাইপ করার সময় সেদিকে তাকিয়ে থাকলো ও। ওর দিকে তাকালেন তিনি। মাথা নেড়ে সম্মতি জানালো ইনগ্রিড। হয়ে গেছে! উল্লাসে ফেটে পড়লেন। সাব্বাস!
ইংরেডের পিঠ চাপড়ে বললেন রিভস। নাটালি দ্রুত দেখতে লাগলো রেডের অ্যাকাউন্ট থেকে কোন ঠিকানার জন্য টাকা পরিশোধ করা হয়েছে। একবার রিফ্রেশ হলো পেজটা। ঠিকানাটার দিকে তাকিয়ে চোয়াল ঝুলে গেল ইংরিডের। কুপার, জোরে ডেকে উঠলেন রিভস। এখানে আসো দ্রুত। হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলেন কুপার। ঠিকানাটা পেয়ে গেছি আমরা। ওর শ্বশুরের এলাকার ঠিকানা ওটা। বিলি ওর সামনে থাকা ভিডিও ক্যামেরাটার দিকে তাকালো। একজন অপহরণকারী সবকিছু ঠিকঠাক করছে ওটার। গতবারের চেয়ে এবারের ভিডিওটা ভিন্ন ধরনের হতে যাচ্ছে। এবার নিশ্চয়ই বন্দুকগুলোকে কাজে লাগানো হবে। লাখ লাখ লোক দেখবে যে ওকে মেরে ফেলা হচ্ছে। কোটিও হতে পারে সংখ্যাটা। প্রেসিডেন্ট ওর উল্টো দিকে দেয়ালে হেলান দিয়ে বসে আছেন। ক্যামেরার পেছনের আলোয় তার চেহারাটা পরিষ্কার দেখা যাচ্ছে। গত 3 দিনে 20 বছর বয়স বেড়ে গেছে তার। সুলিভানের চেহারা জায়গায় জায়গায় ফুলে গেছে। ডান চোখটা প্রায় বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে। সাদা শার্ট, রক্তাক্ত। ভালো চোখটা দিয়ে বিলির দিকে তাকিয়ে আছেন তিনি। বিলি তার দিকে তাকিয়ে আস্তে করে মাথা নাড়ার চেষ্টা করলো একবার। বোঝানোর চেষ্টা করলো চুপচাপ বসে থাকবে না ও। মনে মনে একটা বার্তা পৌঁছানোর চেষ্টা করলো প্রেসিডেন্টের উদ্দেশ্যে। 8 ঘন্টা চেষ্টার পর টেপটা কবজি থেকে খুলে ফেলতে সক্ষম হই আমি। এরপর টেপের বান্ডিলটা তুলে নিয়ে আবার বেঁধে ফেলি হাত, তবে এবার অনেক ঢিলে করে। যে কোনো মুহূর্তে ওগুলো ছিঁড়ে ফেলতে পারবো আমি, শুধু সুযোগের অপেক্ষা। প্রেসিডেন্টের মাথা নিচু হয়ে গেল। কিছু বুঝতে পেরেছেন তিনি? না, অবশ্যই না। পিলি দরজার কাছে বসে থাকা অপহরণকারীদের দিকে তাকালো। বন্দুকটা পায়ের ওপর রাখা তার। এই মুহূর্তে ওর চেয়ে 12 ফিট দূরে এসে বিলি দৌড়ে তার কাছে যাবার আগে বন্দুক হাতে তুলে নেবার সুযোগ আছে তার। আর ক্যামেরার পেছনে লোকটাকে ইচ্ছে করলে এই মুহূর্তে ধাক্কা মেরে ফেলে দিতে পারেও, কিন্তু কোনো বন্দুক চোখে পড়ছে না লোকটার কাছে। একে আক্রমণ করে নিজেকে আর প্রেসিডেন্টকে বাঁচাতে পারবে ও? সন্দেহ আছে সে ব্যাপারে। তবুও সুযোগটা নেবে ভাবছে বিলি। এ সময় তৃতীয় অপহরণকারী ভেতরে ঢুকলো। বেশি দেরি হয়ে গেছে। এই বাসাটাই তো খোঁজ করছিলাম আমরা, তাই না? কুপার জিজ্ঞেস করলেন। হ্যাঁ, রিভস বললেন, কিন্তু কেউ দরজা খোলেনি। তাহলে আশেপাশের প্রতিবেশীদের কিছু জিজ্ঞেস করিনি কেন আমরা? অন্তত সেখানকার বাসিন্দাদের ফোন করে তাদের অবস্থান বের করার চেষ্টা তো করতে পারতাম। কারণ আমাদের মাথায় এটা আসেনি ওরকম একটা বাসাতে তাদের আটকে রাখা হতে পারে। আমরা শুধু কারোর চোখে কিছু পড়েছিল কিনা সেটা সম্পর্কে খোঁজ নেবার জন্য কড়া নেড়েছিলাম। তাছাড়া শুধু ওই বাসাটাতেই কেউ দরজা খুলেনি এমন নয়। 20টা বাসার মধ্যে 5টা বাসা পুরোপুরি ফাঁকা ছিল, কারো আওয়াজ পাওয়া যায়নি। আমরা ভেবে নিয়েছিলাম ঝড়ের জন্য অন্য কোথাও আটকে পড়েছে তারা। এর পরদিন অথবা তার পরদিন খোঁজ নেওয়া উচিত ছিল আমাদের। বোকার মতো ভুল হয়ে গেছে। চোর পালালে বুদ্ধি বাড়ে, নেটালি খোঁচা মারার স্বরে বললেন। ঠিকই বলেছেন রিভস। ওদের কারো মাথাতেই আসেনি যে ওরকম একটা জায়গায় প্রেসিডেন্টকে লুকিয়ে রাখতে পারে অপহরণকারীরা। অন্তত ওর মনে হয়নি, কিন্তু হওয়া উচিত ছিল। কত দূর? কুপার জিজ্ঞেস করলেন। 12 মিনিট, ড্রাইভারের পাশের সিট থেকে বললেন রিভস। ইনগ্রেড ঘড়ির দিকে তাকালো। 3:41। আরও দ্রুত চালাতে হবে তোমাকে, রিভস বললেন কুপারের উদ্দেশ্যে। কুপার চাপ বাড়ালেন গ্যাস পেডেলে। শব্দ করে সামনে এগিয়ে গেল ফোর্ড এক্সপ্লোরারটা 7 ফুট উঁচু বরফের স্তূপের মধ্য দিয়ে। আমরা নিজেরা মারা গেলে কিন্তু ওদের কোনো লাভ হবে না, নাটালি বললেন। ইনগ্রেডের সাথে পেছনের সিটে বসেছেন তিনি। ফেয়ারফ্যাক্স পুলিশ ডিপার্টমেন্টকে ফোন করছি না কেন আমরা? কুপার মাথা নেড়ে না করে দিলেন। তাহলে রাশিয়ানদের সম্পৃক্ততার কথা ফাঁস হয়ে যাবে। কালকের সব খবরের কাগজের প্রধান শিরোনাম হবে ওটা। তাতে কি? ইনগ্রিড চিল্লিয়ে উঠল। বিলি আর সুলিভানকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া এর চেয়ে ভালো। সেটার কারণে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে রক্ষা করা যায় পৃথিবীকে, তাহলে হ্যাঁ, সেটাই ভালো। ফালতু কথা। যা খুশি বলতে পারো তুমি, কিন্তু আমেরিকার বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করতে হবে আমাদের। আর সেখানে তাদের খুঁজে পাবার সম্ভাবনা কতটুকু? 5 ভাগ? 10? হয়তো তোমার শ্বশুরের বাসার উপর নজর রাখার জন্য বাসাটা ভাড়া করা হয়েছিল। তাছাড়া আসলে যদি সেখানে থেকে থাকে তারা, তাহলে আমরাই পুলিশের চেয়ে বেশি সাহায্য করতে পারবো। একটা সোয়াট দল পাঠাবে ওরা। তখন দেখা যাবে ক্রসফায়ারে প্রাণ হারিয়েছে বিলি আর প্রেসিডেন্ট সুলিভান। কুপারের কথায় যুক্তি আছে, তবুও রাগ কমল না ইনগ্রিডের। কুপারের ফোন বেজে উঠলে সেটা রিভসের দিকে ছুড়ে দিলেন তিনি। ধরো ফোনটা। বরফ আচ্ছাদিত রাস্তা থেকে চোখ না সরিয়ে বললেন। রিভস ধরলেন এটা। 2 সেকেন্ড ফোনটা কান থেকে নামিয়ে ফেলে বললেন, বিলি আর সুলিভানকে সরাসরি দেখানো শুরু হয়েছে। এরপর নেটালিকে ওয়েবসাইটটার ঠিকানা জানালেন তিনি। কয়েক সেকেন্ড পর নেটালির হাতের ট্যাবটাতে ভেসে উঠল ওয়েবসাইটটার হোম পেজ। ইনগ্রিড তাকালো সেদিকে। বিলি আর সুলিভান পিঠে দেয়াল ঠেকিয়ে বসে আছেন।
বিলিকে কিছুটা ক্লান্ত মনে হলেও অন্য কোনো সমস্যা আছে বলে মনে হলো না। কিন্তু প্রেসিডেন্টকে দেখে মনে হচ্ছে চলন্ত বাসের সামনে ছেড়ে দেওয়া হয়েছিল তাকে। ঘড়ির দিকে তাকালো ইনগ্রিড। 3:44। আর কত দূর? কুপার জিজ্ঞেস করলেন। 8 মিনিট, জবাব দিলেন রিভস। এরপর যোগ করলেন, ধুর, কি? নেটওয়ার্ক চলে গেছে ফোনের। ইনগ্রিড নিজের ফোন বের করে দেখল নেটওয়ার্ক নেই। বিদ্যুৎ স্বল্পতার কারণে অনেকগুলো ফোন টাওয়ার বন্ধ হয়ে গেছে, ন্যাটালি বললেন। ইনগ্রিড ট্যাবটার দিকে তাকিয়ে বলল, তাহলে ভিডিওটা চলছে কেন? ন্যাটালি ওর দিকে তাকিয়ে বললেন, গাড়িটার নিজস্ব ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। কুপার এ সময় বামে মোড় নিলে ইনগ্রিড জানালা দিয়ে বাইরে তাকালো। ওর কাছে মনে হচ্ছিল যে বেশি জোরে চলছে গাড়ি। বরফে পিছলিয়ে সামনে এগোনো শুরু করলো ওটা। ধরে বসো সবাই, কুপার চেঁচিয়ে উঠলেন। গাড়িটা পিছলিয়ে এগোতেই লাগলো। এরপর সামনে রাখা একটা বরফের ঢিপির সাথে ধাক্কা খেলো। কাত হয়ে গেল একপাশে। 3:48 বাজছে। 11 মিনিট। আমি আর বাবা রাস্তায় নেমে এসেছি। বাসাটা দেখা যাচ্ছে 100 কদম দূরে। কয়টা বাজে? বাবাকে জিজ্ঞেস করলাম। থেমে ঘড়ির দিকে তাকালেন তিনি। 3:49। 11 মিনিট। 30 সেকেন্ড পরে বাসাটার কাছে পৌঁছে গেলাম আমরা। ভেতরে প্রবেশ করব কিভাবে? বাবা জিজ্ঞেস করলেন। সামনে দরজাটা খুলে দেখার চেষ্টা করলাম, যদি খুলে যায়, কিন্তু বন্ধ পেলাম সেটা। পেছনের দিকে চলুন, ফিসফিসিয়ে বললাম। বরফ মারিয়ে পেছনে চলে আসলাম। এরপর বেড়া ডিঙিয়ে পা রাখলাম ভেতরে। পেছনের কাচের স্লাইডিং দরজাটা খুঁজে পেতে 2 মিনিট সময় লাগলো আমাদের। ওটা ধরে টান দিলেন বাবা, খুলে গেল একপাশে। বাবা প্রথমে ঢুকলেন ভেতরে। নেইল গানটা সামনে বাড়িয়ে রেখেছেন, গুলি চালাতে প্রস্তুত। আমি তার পেছনে রেঞ্জটা উঁচু করে ধরে রেখেছি। আমি নিশ্চিত আমাদের দেখতে দুজন রাজমিস্ত্রির মতো লাগছে, আমেরিকান বীর নয়। ডাইনিং রুমে একটা চেয়ারে বেঁচে গেল বাবার পা। শব্দ করে উল্টিয়ে পড়ল ওটা। শক্ত হয়ে গেলাম আমি। অপেক্ষায় আছি বেসমেন্টের দরজা খুলে অপহরণকারীদের বন্দুক হাতে বেরিয়ে আসার, কিন্তু সেরকম কিছু হলো না। বন্দুক দেখা গেল ওপরে ওঠার সিঁড়ি থেকে। শুয়ে পড়ো এখনই, কেউ চিল্লিয়ে উঠল। লোকটার দিকে তাকালাম আমি। শ্বেতাঙ্গ, 50-এর মতো হবে বয়স। একটা গেঞ্জি আর শর্টস পরনে, হাতে পিস্তল। বাবা আর আমি একে অপরের দিকে তাকালাম। শুয়ে পড়ো মাটিতে, আবারও বললেন তিনি। উপরতলায় কারো পায়ের আওয়াজ শুনলাম। কি হয়েছে জন? একজন মহিলা জিজ্ঞেস করলেন। বাবা নেইল গানটা নামিয়ে রেখে চোখ পিটপিট করে তাকালেন। জন? জন আরভিন? লোকটার দৃষ্টি স্থির হলো বাবার ওপর। রিচার্ড? তিনি জিজ্ঞেস করলেন। বন্দুক নামিয়ে ফেললেন জন। আমি ভেবেছিলাম তোমরা চলে গেছো এখান থেকে, বাবা বললেন। গত বছরের শেষ দিকে। বাসাটা বিক্রি করতে পারিনি আমরা। তাছাড়া আমার অফিসে, এটুকু বলে মাথা নাড়লেন তিনি। এত রাতে চোরের মতো আমার বাসায় ঢুকেছো কেন তোমরা? বাবা যত দ্রুত সম্ভব খুলে বললেন তাকে। তোমাদের ধারণা ছিল আমার বাসার বেসমেন্টে আটকে রাখা হয়েছে প্রেসিডেন্টকে? জিজ্ঞেস করলেন তিনি। আমি তাকে ছাদ থেকে বরফের চাই পড়ে শব্দ হবার কথা আর মার্ডকের ভয় পেয়ে ডেকে ওঠার কথা বুঝিয়ে বললাম। মনে আছে আমার, 3 রাত আগের কথা। আমার স্ত্রীও ভয় পেয়েছিল ভীষণ। ওকে বলেছিলাম যে বরফের চাই ভেঙে পড়েছে ছাদ থেকে। কুকুরের ডাক শোনেননি আপনি? আমি ভেবেছিলাম যে প্রতিবেশীদের কুকুরটা ডেকে উঠেছে ভয়ে। ভ্রু উঁচু হয়ে গেল আমার। প্রতিবেশী? বরফের চাইটা জনের বাসার ছাদ থেকে পাশের বাসার সামনে খালি জায়গাটাতে পড়েছিল। দুটো বাসার মধ্যবর্তী দূরত্ব খুব অল্প হওয়াতে ওখান থেকেও নিশ্চয়ই একই পরিমাণ শব্দ শোনা গিয়েছিল। আপনার প্রতিবেশী? পূর্ব দিকে দেখিয়ে বললাম। তাদের শেষ কবে দেখেছিলেন আপনি? নববর্ষের ছুটির আগে। ছুটিটা সাধারণত ফ্লোরিডাতে কাটায় তারা। ওখানে অন্য কাউকে দেখেছিলেন? এয়ারবিএনবির দায়িত্বে বাসাটা দিয়ে গিয়েছিল তারা। জানুয়ারির প্রথম 2 সপ্তাহে এক দম্পতি ছিল। এরপর দুজন লোককে দেখেছি কয়েক সপ্তাহ আগে। তোমাদের কি ধারণা তারাই? মাথা নেড়ে সায় জানালাম আমি। এরপর তার বন্দুকটা চাইলাম। জনের কাছে পাশের বাসার একটা বাড়তি চাবি আছে। ওটার মালিক হেন্ডারসনদের সাথে ভালো খাতির তাদের। যাওয়ার আগে তাকে জিজ্ঞেস করলাম ফোন কাজ করছে নাকি। মাথা নেড়ে না করে দিলেন তিনি। বললেন, আমার ছেলে ইন্টারনেট ব্যবহার করে ফোন করতে পারে। তাকে 911-এ ফোন দিতে বললাম আমি। বাবা আর আমি হেন্ডারসনদের ড্রাইভওয়ে ধরে সামনের দরজার কাছে এগিয়ে গেলাম। 3:56 বাজছে। 4 মিনিট আছে আমাদের হাতে বিলি আর সুলিভানকে উদ্ধার করার জন্য। আর এর মধ্যেই আমাকে একটা ঘুমানোর জায়গা খুঁজে বের করতে হবে। ঘটনাটার পরিণতি ভালো হতে যাচ্ছে বলে মনে হয় না।
চাবিটা দরজায় ঢুকিয়ে মোচড় দিলাম, খুলে গেল ওটা। গাড়িটা আপনা আপনি সোজা হয়ে গেল, কিন্তু 4 ফিট বরফের মধ্যে আটকে গেছে ওটা। কুপার গত 5 মিনিট কাটিয়েছেন ইঞ্জিন চালুর চেষ্টা করে। নেটালিকে ড্রাইভারের সিটে বসিয়ে পেছন থেকে ঠেলছে ওরা 3 জন, কিন্তু কোনো কাজ হয়নি, 1 ইঞ্চিও নড়েনি সেটা। এখানে ভালো মতোই আটকে গিয়েছে ওরা। একটা ট্যাবের পর্দায় বিলি আর সুলিভানের মৃত্যু দেখতে হবে এখন। সেখানে দেখা যাচ্ছে হাঁটু গেড়ে বসে আছে বিলি আর প্রেসিডেন্ট সুলিভান। তাদের মাথায় বন্দুক ধরে রেখেছে অপহরণকারীরা। আগেরবার যে কথা বলেছিল সেই লোকটাই কথা বলতে শুরু করলো ক্যামেরার দিকে তাকিয়ে। ওয়েটস এবার নেই আরবি থেকে ইংরেজিতে রূপান্তর করে শোনানোর জন্য, কিন্তু কথাগুলোর অর্থ বুঝতে বেগ পেতে হলো না ওদের। সময় শেষ। ইনগ্রিড আমাকে দেখিয়েছিল কিভাবে বন্দুক ধরতে হয়। যদিও আগে কখনো ব্যবহার করিনি, তবুও আমার হাতে অপরিচিত ঠেকলো না ওটার স্বাদ। সেফটি বন্ধ করা আছে কিনা দেখে নিলাম, এরপর সামনের দরজা ঠেলে ঢুকে পড়লাম ভেতরে। বাবার বাসার চেয়ে খুব বেশি ভিন্ন নয় এটার নকশা। বেসমেন্টে যাওয়ার দরজার নিচ দিয়ে আলো বের হতে দেখলাম। ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকালাম, মাথা নাড়লেন তিনি। ধীরে ধীরে বেসমেন্টের দরজার হাতল ধরে খুলতে লাগলাম দরজাটা। ঠান্ডা বন্দুকের নল মাথার পেছনে অনুভব করতে পারছে বিলি। ওর পেছনে একজন অপহরণকারী আর প্রেসিডেন্টের পেছনে আরেকজন। তৃতীয় জন ভিডিও ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছে জোরে জোরে। এখন নয়তো কখনোই নয়। ওর পেছনে দাঁড়ানো লোকটার উপর ঝাঁপিয়ে পড়লো ও। ক্যামেরার সামনে দাঁড়ানো লোকটার উপর হুমড়ি খেয়ে পড়লো সে। ডিগবাজি খেয়ে সামনে এগিয়ে হাতের বাঁধন মুক্ত করে ফেললো। এরপর ধাক্কা দিল প্রেসিডেন্টের পেছনে দাঁড়ানো অপহরণকারীকে। ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হয়ে গিয়েছে সে। বেসমেন্টে মৃদু আলো জ্বলছে, কিন্তু বাবাটার মতো অসম্পূর্ণ না এটা। সব দিকে কংক্রিট চোখে পড়ল। সিঁড়ি বেয়ে অর্ধেকটা নামার পর কোথাও থেকে গলার স্বর কানে আসলো আমাদের। অপরিচিত ঠেকলো ভাষাটা। কিছুক্ষণ পরে বুঝলাম আরবিতে বলা হচ্ছে। তার মানে বিলি আর সুলিভান নিশ্চিতভাবেই এখানে কোথাও আছে। ভিডিওতে দেখে মনে হয়েছিল কোনো বাংকার কিংবা গুহাতে আটকে রাখা হয়েছে তাদের। যখন নিচে পৌঁছলাম আমরা ঠিক তখনই বন্ধ হয়ে গেল কথা বলার শব্দ। হুটোপুটির আওয়াজ কানে আসলো আমাদের। মনে হচ্ছে মেঝেতে পড়ে গেছে কেউ। বন্দুকটা 2 হাতে ধরে সামনে এগিয়ে গেলাম। শেষ প্রান্তে একটা দরজা দেখা যাচ্ছে। এখানেই থাকুন আপনি, বাবার উদ্দেশ্যে ফিসফিসিয়ে বললাম। ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেললাম আমি। এরপর গুলি চালালাম। হেনরি! ইনগ্রিডের গলার স্বর প্রতিধ্বনিত হলো গাড়ির ভেতরে। বিলির পেছনে লাফিয়ে পড়ার সময় চমকে উঠেছিল ও। আরও চমকে উঠেছিল যখন উঠে দাঁড়িয়ে এক ঝটকায় হাত খুলে ফেলে সে। কিন্তু এখন ওর হেনরি একটা বন্দুক হাতে ভেতরে ঢুকে পড়েছে, আর মনে হচ্ছে একজন অপহরণকারীকে গুলিও করেছে। গুলির আওয়াজটা কানে গেল বিলির। কোথাও নিশ্চয়ই বিঁধেছে ওটা। এরকম আগেও শুনেছে ও যে যুদ্ধের ময়দানে উত্তেজনার বশে অনেকে বুঝতেও পারে না তাদের গায়ে গুলি লেগেছে, কিন্তু পরে দেখা যায় গুলি এফর ওফর করে বেরিয়ে গেছে। অপহরণকারীর হাতে একটা ছুরি বেরিয়ে এসেছে, ওটা কেড়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো ও। ওর ডান দিকে প্রেসিডেন্ট এখনও হাত পা বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসে আছেন। লোকটার পায়ের মাঝ বরাবর হাঁটু চালালো বিলি। ছুরিটা পড়ে গেল মাটিতে। ও সেটা তুলে নিয়ে বসিয়ে দিল লোকটার গায়ে। চোখের এক পাশ দিয়ে বিলিকে ওর সামনে দাঁড়ানো অপহরণকারীর গায়ে ছুরি বসিয়ে দিতে দেখলাম। আমার ছোড়া গুলিটা আরেক অপহরণকারীর গলায় বিঁধেছে। ওখানটা হাত দিয়ে চেপে মাটিতে লুটিয়ে পড়েছে লোকটা। তৃতীয় লোকটার দিকে তাকালাম। দাড়িওয়ালা, তার কাছে কোনো অস্ত্র নেই। মুখোশ খুলে ফেলো, চিল্লিয়ে উঠলাম। আমি সবাইকে দেখাতে চাই যে আসলে কারা আছে এই অপহরণের পেছনে। বিলি ঘুরে তাকালো আমার দিকে। এখনও মুখ বাঁধা ওর। সেটা খুলে ফেললো ও এক হাত দিয়ে। মাথা এদিক ওদিক ঝাঁকাতে লাগলো অবিশ্বাসে। ওর কোনো দোষ নেই। বেচারা নিশ্চয়ই ভেবেছিল ওদের মধ্যপ্রাচ্যে নিয়ে আসা হয়েছে, অথচ ওর ধারণাই ছিল না আমার বাবার বাসা থেকে 10টা বাসা দূরে আর্টিসে রাখা হয়েছে ওদের। সুলিভানের চেহারা তো একই ভাবভঙ্গি। হেনরি? বিলি জিজ্ঞেস করলো। ঠিক আছে তো? আবার অপহরণকারীদের দিকে দৃষ্টি ফেরালাম আমি। মুখোশ খুলে ফেলো, পুনরায় বললাম। কথা শুনল না লোকটা। ওর কাঁধের উপর দিয়ে গুলি চালালাম। দরজায় গিয়ে বিঁধল ওটা। খুলতে বললাম না মুখোশ? খুলে ফেলল সে। মুখের দাড়ি সত্ত্বেও স্পষ্ট বোঝা যাচ্ছে লোকটা আরবীয় নয়, বরং শ্বেতাঙ্গ মনে হচ্ছে। এরা আরবীয় না, বিলির উদ্দেশ্যে বললাম, রাশিয়ান। বিস্ময় ফুটে উঠল বিলির চোখে মুখে, কিন্তু প্রেসিডেন্টের মুখভঙ্গির তুলনায় সেটা কিছুই নয়। ওনার মুখের বাঁধন খুলে দাও, বিলিকে বললাম। এ সময় দেখলাম রাশিয়ান লোকটা তার হাত পেছনের দিকে নিচ্ছে। ঝটকা মেরে সামনে নিয়ে আসলো সেটা পরক্ষণেই। ধাতব কিছু চকচক করছে সেখানে। এ সময় রাজ্যের অন্ধকার নেমে আসলো আমার চোখে। 4টা বাজছে। আমার সময় শেষ। হেনরিকে হাঁটু ভেঙে পড়ে যেতে দেখলো ইনগ্রিড।
বন্দুকটা ছিটকে গেল হাত থেকে। ও ঈশ্বর, চেঁচিয়ে উঠল ন্যাটালি। কি হলো? রেস জিজ্ঞেস করলেন। গুলি লেগেছে নাকি? না, ওর সময় শেষ। থামো, বিলের উদ্দেশ্যে বলল রাশিয়ান লোকটা। হাতে বেরিয়ে এসেছে বন্দুক। কিছুক্ষণের জন্য থেমে গেল বিলি। হেনরির দিকে একবার তাকিয়ে আবার লোকটার দিকে তাকালো। ইনগ্রিড জানে কি ভাবছে বিলি। যদি 2 সেকেন্ড আগে ট্রিগার টেনে দিত হেনরি। তুমি রাশিয়ান? বিলি জিজ্ঞেস করলো। দাড়িওয়ালা অপহরণকারী মুচকি হাসতে লাগলো। পুতিন একটা বেজন্মা। ইনগ্রিডের বুঝতে কিছুটা সময় লাগলো। বিলি বলেনি কথাটা, সুলিভান বলেছেন। বিলি তার মুখ থেকে টেপ খুলে ফেলতে সক্ষম হয়েছিল। সামনের সিট থেকে কুপার একটা দীর্ঘশ্বাস ছেড়ে পড়লেন, তৃতীয় বিশ্বযুদ্ধে এখন সময়ের ব্যাপার মাত্র। ঠিকই বলেছেন তিনি। প্রায় 1 কোটি লোক সরাসরি দেখছিল ভিডিওটা। আর এর পরে 2 দিনে পৃথিবীর অর্ধেক মানুষ দেখবে ওটা। পুতিন একটা বেজন্মা। 3টা শব্দ যেগুলো আবার স্নায়ুযুদ্ধে নিভে আসা আগুনে ঘি ঢেলে দিল। রাশিয়ান লোকটা সুলিভানের বুক বরাবর বন্দুক তাক করে গুলি চালিয়ে দিল। লুটিয়ে পড়লেন তিনি। চিৎকার করে উঠলেন ন্যাটালি। একজনের ছায়া দেখা গেল পর্দায়। এটা কে? রিভস জিজ্ঞেস করলেন। কষ্টে হাসি চাপল ইনগ্রিড। রিচার্ড, ওর শ্বশুর। হাতে কিছু একটা ধরে রেখেছেন তিনি, বিশাল একটা বন্দুক। ওটা কি একটা নেইল গান নাকি? কুপার জিজ্ঞেস করলেন। তার ধারণা ঠিক। ওটা অপহরণকারীর দিকে তাক করে রেখেছেন তিনি। বন্দুক ফেলে দাও, বললেন রিচার্ড। লোকটা হেসে উঠল। সে বোধহয় জানে যে ওটা আসল বন্দুক নয়। আমি কিন্তু গুলি করব, ওর শ্বশুর চিল্লিয়ে উঠলেন। আসলেও তাই করলেন তিনি। অপহরণকারী লোকটা এক হাতে চেপে ধরল তার চেহারা। এক চোখে পেরেক গেঁথে গেছে। এরপর আরেকটা বিঁধে গেল তার গায়ে। আরেকটা। বিলি লাফিয়ে পড়ে হেনরির বন্দুকটা তুলে নিয়ে গুলি চালালো লোকটার কপাল বরাবর। আরেকবার, ইনগ্রিডকে বললাম। 2 মিনিট পিছিয়ে দিল ও। ভিডিওটা 3 কোটি বারের বেশি দেখা হয়েছে। গ্যাংনাম স্টাইলকে ছাড়িয়ে গেছে। প্লে বাটনে চাপ দিল ইনগ্রিড। দেখলাম মেঝেতে লুটিয়ে পড়ছি আমি। 48 ঘন্টা পরেও ঘাড়ে ব্যথা করছে আমার। অবশ্য সেটার খুব একটা অসুবিধা হয়নি আমার আর ইনগ্রিডের। এখনও বিছানাতেই আমরা জড়াজড়ি করে শুয়ে আছি। ল্যাপটপটা আমার পেটের উপর রাখা। পর্দায় দেখলাম বিলি আর সুলিভানের দিকে তাকিয়ে আছে রাশিয়ান লোকটা। এরপরই বিখ্যাত 3টা শব্দ বললেন সুলিভান, যে 3টা শব্দ আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে। পুতিন অবশ্য সুলিভানের অপহরণের সাথে সম্পৃক্ততার সব অভিযোগ অস্বীকার করেছেন। অনেকেই অপহরণকারী 3জনকে তার লোক বলে আখ্যায়িত করেছেন, তবে সেটা আমলেই নিচ্ছেন না তিনি। কিন্তু সুলিভানের বাক্যটা যে বিচলিত করেছে তাকে, সেটা বোঝা গেছে স্পষ্ট। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু না হলেও সেটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। পর্দায় লুটিয়ে পড়লেন সুলিভান। তার বুকে বেঁধেছিল গুলিটা, ডান ফুসফুসে। সৌভাগ্যবশত জন আরভিনের ছেলে পুলিশকে ফোন দিতে পেরেছিল। 1 মিনিট পরেই হাজির হয় তারা। সুলিভানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি অস্ত্রোপচার চালানো হয় বুকে। এখনও আশঙ্কাজনক অবস্থা প্রেসিডেন্টের। যদি বেঁচে যান তাহলে আসন্ন নভেম্বরের নির্বাচনে জিততে কোনো সমস্যাই হবে না তার। অপহরণ, ওই 3টা শব্দ আর মৃত্যুর কাছ থেকে ফিরে আসার কারণে বেসরকারি পোলগুলোতে তার রেটিং বেড়ে গেছে 42%। বাবাকে পর্দায় দেখা গেল এ সময়। মুখ আপনা আপনি হাসি হাসি হয়ে উঠল আমার। কি একটা জিনিস ধরে আছেন তিনি। ইনগ্রিড মাথা ঝাঁকিয়ে বলল। নেইল গানটা 2 হাত দিয়ে ধরে সামনে বাড়িয়ে রেখেছেন বাবা। কি, তোমাদের একাডেমিতে এভাবে বন্দুক ধরা শেখায় না? হেসে উঠল ইনগ্রিড। পর্দায় চোখ চেপে ধরল অপহরণকারী। একদম চোখের মধ্যিখানে, বললাম। আরও 3বার গুলি চালিয়েছিলেন বাবা। গুলি না তো, পেরেক। তখনই বন্দুকটা তুলে নেয় বিলি। 2 সেকেন্ড পরে শেষ হয়ে যায় ভিডিওটা। আবার জিজ্ঞেস করলো ইনগ্রিড। বিছানার পাশে টেবিলের ওপর রাখা ঘড়িটার দিকে তাকালাম। 3টা 23। আমি মাথা নেড়ে না করে দিলে ল্যাপটপটা বন্ধ করে রাখলো ইনগ্রিড। আমার অ্যাপার্টমেন্টে এটা প্রথম রাত আমাদের। আগের রাতটা বনির ওখানে কাটিয়েছিলাম আমরা। মাত্র 2 মিনিট খুব কষ্ট করে চোখ খোলা রাখতে পেরেছিল ইনগ্রিড। টানা 4 দিন অল্প ঘুমানোর কারণে প্রভাব পড়েছে শরীরে। অবশ্য ঘুমানোর আগে আমাকে জানিয়েছিল কিভাবে ওরা ধরতে পারে যে রেড ফাঁস করেছিল প্রেসিডেন্টের অবস্থান। এরপর এয়ারবিএনবির অ্যাকাউন্টে ঢুকে ঠিকানা জানতে পারে। সেখানে যাওয়ার পথে গাড়ি উল্টে যায় তাদের। বিলি আর সুলিভানের সাথে পর্দায় আমাকে দেখে চমকে উঠেছিল ভীষণ। বাকি ঘটনা তো আপনারা জানেনই। আমার এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে রেড এমন একটা কাজ করেছে। কিন্তু তিনি ছাড়া অন্য কারো তো জানার কথা নয় আমার বিয়েতে আসছেন প্রেসিডেন্ট। এটা থেকে ব্যাখ্যা পাওয়া যায় কেন আমাকে কিছু করেনি লোকগুলো। রেড নিশ্চয়ই আমার অবস্থার কথা তাদের আগেই জানিয়েছিল।
আমাকে হুমকি মনে হয়নি তাদের, কিন্তু রেডের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা। আমার সাথেও এমন কিছু করতে পারতো। আমাকে অ্যাপার্টমেন্টে নিয়ে এসেছে কে? জিজ্ঞেস করলাম। বিলি। মাথা নেড়ে বললাম, ওর কী অবস্থা? প্রথম দিকে বেশ নাজুক অবস্থায় ছিল, কিন্তু বাসায় গিয়ে গোসল সেরে পরিবারের সবার সাথে কথা বলে আবার ঘটনাস্থলে ফিরে আসেও। তারপর খুলে বলে সব। ওই আসল বীর। হ্যাঁ, বেশ শক্ত ছেলেটা। তোমাকে ওর পক্ষ থেকে ধন্যবাদ জানাতে বলেছে জীবন বাঁচানোর জন্য। হেসে উঠলাম। বাবাকে ধন্যবাদ জানাতে বলো। ক্যাপ্টেন নীল গান। সেটা করবে ও। তোমার বাবাকে নতুন কার্পেট লাগাতে সাহায্য করবে কিছুদিনের মধ্যেই। বিছানা থেকে উঠে পড়ল ইনগ্রিড। মুগ্ধ নয়নে ওর দিকে তাকিয়ে থাকলাম আমি। তাড়াতাড়ি একটা গাউন গায়ে চাপিয়ে নিল ও। এরপর আমার দিকে ভ্রু কুচকে তাকালো। বলো তো, কী করিনি আমরা? জিজ্ঞেস করলো। খাওয়া দাওয়া করিনি, বাথরুমে যাইনি, ব্রাশও করিনি। জানি না। বিয়ের উপহারগুলো খোলা হয়নি, উল্লাসের সাথে বলে উঠল ও। এরপর দরজা খুলে বের হয়ে গেল ঘর থেকে। মাথা নেড়ে হেসে উঠলাম। কী খবর তোদের? ওর চিকন গলার আওয়াজ ভেসে আসলো বাইরে থেকে। ল্যাসি আর আর্চির সাথে এভাবেই কথা বলে ও। দুঃখিত, তোদের ঘরে ঢুকতে দেইনি। বাবা মার একটু একান্ত সময় দরকার ছিল। একান্ত সময়, হেসে উঠলাম। কিছু পরে ল্যাসি লাফিয়ে উঠে পড়ল বিছানায়। ও ঠিক পিছনে আর্চি। দুজনেই আমার বুকের উপর উঠে গেল। আর্চি আমার গাল চেটে দিতে শুরু করলো। হয়েছে হয়েছে, বুঝেছি। আমার কথা অনেক মনে পড়েছে তোর। ল্যাসি আমার মুখের কাছে এসে বসলো। মিয়াও। দেখবি? মিয়াও। না, এর পরের বার কিছু দেখতে পারবি না তুই। ওর চোখের সামনে হাত নিয়ে গেলাম। এটা একদমই পছন্দ করে না বেটা। আমার হাতে থাবা দিয়ে আস্তে করে কামড় বসালো। আর্চিও আক্রমণ করলো আমাকে। এরকম আরও কিছুক্ষণ হুটোপুটি করি আমরা। ইনগ্রিড ফেরত আসলো এই সময়। এক হাতে উপহারের ব্যাগ, আরেক হাতে নাচোসের প্লেট। নাচোস? জিজ্ঞেস করলাম। অন্য কিছু খাওয়ার মতো খুঁজে পেলাম না। হাসি মুখে বলল ও। তোমারও দোকানে যাওয়া উচিত মাঝে মাঝে। আমার স্ত্রী দোকানে যায়। তোমার স্ত্রী দুটো দোকানে গিয়েছিল গতকাল, কিন্তু ওগুলো ছিল বন্ধ। তৃতীয়টাতে এত ভিড় ছিল যে গুলি ছুটতে ইচ্ছে হয়েছিল তার। তুষার ঝড়ের পর প্রায় 6 দিন অতিক্রান্ত হয়েছে। এতদিনে আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে সব কিছু। ইসাবেল ইমেলে জানিয়েছে যে কালকে থেকে কাজে ফিরবে সে। বললাম। যাক, একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো ইনগ্রিড। এরপর ব্যাগটা নিচে নামিয়ে রেখে আমার মুখে একটা নাচস তুলে দিল। ওর হাতের দিকে তাকিয়ে থাকলাম। একটা বড় আংটি শোভা পাচ্ছে সেখানে। সবার হারানো জিনিসপত্র খুঁজে পাওয়া গিয়েছিল বাসাটা থেকে। ফোনগুলো একটা বালতিতে পানির ভেতর চুবানো ছিল। ও বিছানায় বসলে ল্যাসি ওর কোলে উঠে গেল। ও জানতে চেয়েছে পরের বার দেখতে পারবে কি না। ওকে বললাম। তুই একটা। ল্যাসির দিকে আঙুল তুলে হেসে ফেললো ইনগ্রিড। ওটা চেটে দিল ল্যাসি। পরের 5 মিনিট খাওয়া দাওয়া করলাম সবাই। আর্চি নাচোসের প্লেটের দিকে প্রথমে সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিল। ছোট একটা কামড় দেয় শুরুতে, এরপরে আগ্রহ নিয়ে খাওয়া শুরু করে। ঠিক আছে তাহলে, দেখা যাক কী কী উপহার পেয়েছি আমরা। এই বলে উপহারের ব্যাগটা উপর করে ধরল ইনগ্রিড। 4টা বড় গিফট আর অন্য সবগুলো খাম। ইসাবেল একটা বড় ব্লেন্ডার সেট দিয়েছে আমাদের। বনি দিয়েছে কোলসের গিফট কার্ড। ওখান থেকে রান্নাঘরের জিনিসপত্র কিনতে পারি আমরা। ইনগ্রিড বলল। তুমি তো রান্না পারো না। শিখে নেব, তখন আর ইসাবেলকে দরকার হবে না তোমার। হেসে উঠলাম দুজনেই। কিছু কিছু ক্ষেত্রে ইসাবেলকে আমার চেয়ে বেশি দরকার হয় ইনগ্রিডের। এতটাই যে ওর বেতন 40% বাড়াতে হয়েছে আমাকে। আর্চি ঝাঁপিয়ে পড়েছে ব্লেন্ডার সেটটার প্যাকেটের ওপর। ওর নতুন দুর্গ। আমার গালে একবার চুমু খেয়ে আবার উপহারের দিকে মনোযোগ দিল ইনগ্রিড। ওর বাবা মা নগদ টাকা দিয়েছেন আর বোন দিয়েছে একটা টোস্টার। বিলি কিছু উদ্ভট সসেজ আর পনির দিয়েছে আমাদের। ওর বান্ধবীরা দিয়েছে দুজনের বাথরুমের সেট। একটা গায়ে চাপালাম আমি। এটা থেকে বের হবো বলে মনে হয় না। আরও আগেই বাথরুম কেনা উচিত ছিল আমার। এ সময় একটা কার্ড তুলে নিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো ইনগ্রিড। ওটা যে ওর ক্যাপ্টেন দিয়েছেন সেটা না দেখেও বুঝতে পারলাম। আর 2 দিন পরে তার শেষকৃত্যের অনুষ্ঠান। চোখ মুছে বলল ও। আমার পক্ষ থেকে সমবেদনা জানিয়েও তার পরিবারকে। মাথা নেড়ে ঘড়ির দিকে তাকালো ও। 3টা 43 বাজছে। আমি জানি কী ভাবছে ও। সারাদিন পড়ে আছে ওর দুঃখ করার জন্য। এই সময়টুকু একান্তই আমাদের। মন খারাপ করো না, বললাম। ওর মুখ উজ্জ্বল হয়ে উঠল। শেষ উপহারটা তুলে নিল। এটাই শুধু তোমার নাম লেখা, বলল ও। বাক্সটা নিলাম ওর হাত থেকে। ছোট বাক্সটা, আয়তাকার, অনেকটা কলমের বাক্সের মতো। কে দিয়েছে ওটা? জিজ্ঞেস করলাম। কাঁধ নাচালো ও। র্যাপিং পেপারটা ছিঁড়ে ফেললাম। ছোট্ট সাদা বাক্সটার ঢাকনা খুলে ভেতরে উকি দিলাম। 2 সেকেন্ড তাকিয়ে থাকলাম ভেতরের জিনিসগুলোর দিকে।
এরপর চোখ বড় বড় করে ইনগ্রিডের দিকে তাকালাম। মাথা নেড়ে সায় জানালো ও। বাক্সটার ভেতরে একটা প্রেগন্যান্সি টেস্ট কিট। আমরা বাবা মা হতে চলেছি, বলল ও। দরজার সামনে গিয়ে ডাকা শুরু করলো মার্ডক। চুপ কর, কলিং বেলের শব্দ আগে শুনিসনি নাকি? রিচার্ড বেন্স বললেন। ঘড়ির দিকে তাকালেন তিনি। সকাল 10:45। বিলি বলেছিল যে দুপুরের দিকে আসবে, হয়তো তাড়াতাড়ি এসে পড়েছে ছেলেটা। দরজাটা খুলে ফেললেন রিচার্ড। একজন পুরুষ আর একজন মহিলা দাঁড়িয়ে আছেন সিঁড়িতে। গত 2 দিন যাবৎ সংবাদ চ্যানেলের ভ্যানে ছেয়ে গেছে সামনের রাস্তাটা। আমেরিকার সব চ্যানেল প্রেসিডেন্টকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল সেটা সরাসরি দেখাতে চায়। যদি সাক্ষাৎকারের জন্য এসে থাকেন, রিচার্ড বললেন, তাহলে হতাশ হতে হবে আপনাদের। মহিলাটা মাথা নেড়ে না করে দিয়ে বলল, আমরা রিপোর্টার না। একটা ব্যাজ বের করলেন তিনি। সেটা দেখলেন রিচার্ড। ইউনাইটেড স্টেটস আর্মি ক্রিমিনাল ইনভেস্টিগেশন কমান্ড। জোর করে মুখে হাসি ফুটিয়ে বললেন রিচার্ড, প্রেসিডেন্টের অপহরণের ব্যাপারে যে আপনাদের আগ্রহ আছে সেটা জানতাম না। সে ব্যাপারে আগ্রহ নেই আমাদের, লোকটা বলল। রিচার্ডের আগেই বোঝা উচিত ছিল। লোকটার দাঁড়ানোর ভঙ্গি, ছোট করে ছাঁটা চুল। আপনি জানেন কেন এসেছি আমরা, মহিলাটা বলল। তিনি জানেন। এই দিনটার জন্য গত 40 বছর ধরে অপেক্ষা করেছেন তিনি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমাকে কিভাবে খুঁজে পেলেন আপনারা? একে অপরের দিকে তাকালো সামনে দাঁড়ানো দুজন। সেটা জরুরি না, লোকটা বলল। কিন্তু রিচার্ড জানেন, হাতের ছাপ দিতে হয়েছিল তাকে প্রেসিডেন্ট অপহৃত হবার পর। আমাদের সাথে আসতে হবে আপনাকে, মহিলাটা বলল তার উদ্দেশ্যে। ঠিক আছে। ঘুরে দাঁড়ালেন তিনি। মার্ডক বসে আছে তার পেছনে। চোখ বড় বড় হয়ে আছে ওর। বুঝতে পেরেছে কোনো সমস্যা হয়েছে। সমস্যা হবে না কোনো, বনি খেয়াল রাখবে তোর। এরপর ল্যাসি আর আর্চির সাথে গিয়ে থাকতে পারবি। একবার লেজ নাড়ল মার্ডক জবাবে। রিচার্ড ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কী অভিযোগ আনা হচ্ছে আমার বিরুদ্ধে? দেশদ্রোহিতা, কঠোর স্বরে জবাব দিল লোকটা। আর খুন। এরই সাথে শেষ হচ্ছে জনপ্রিয় হেনরি বেন্স সিরিজের এখন পর্যন্ত প্রকাশিত 5টি গল্প। এই সিরিজের আরও 2টো গল্প প্রকাশের অপেক্ষায় রয়েছে, 3:53 AM আর 4 AM। সেখানে অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। সবচেয়ে বড় চমকটা দেখা পাবেন আগামী বইয়ে। আশা করছি লেখক দ্রুতই নতুন পর্বগুলো লিখবেন এবং আমরাও অডিও বুক তৈরি করতে পারবো। সাথে থাকার জন্য ধন্যবাদ।